তোমাদের সবাইকে স্বাগতম সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এই ক্লাসে, যেখানে আমরা দেখব সমাজবিজ্ঞান প্রথম পত্রের কমন উপযোগে 100 এমসিকিউ। এবং এই ক্লাসে কেবলমাত্র কিন্তু আমরা এমসিকিউ এর মধ্যে সীমাবদ্ধ থাকবো না। এখানে আমরা যেই সম্পূরক তথ্য দিব, এগুলো আমাদের অন্যান্য এমসিকিউ কিংবা সৃজনশীলের ক খ গ ঘ প্রশ্নতেও কাজে লাগবে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। প্রথম শব্দ লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আমরা জানি যে সোশিওলজি শব্দটা যেটা, সেটা সোশাস আর লোগোস দুইটা শব্দ থেকে এসেছে। এটা নিয়ে আরেকটা প্রশ্ন আছে, এখানে আমরা একটু ডিটেলসে দেখব। তারপর সোশাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ হলো সঙ্গী, আর লোগোস মানে হলো গিয়ে জ্ঞান। এবং লোগোস শব্দটা কি? লোগোস একটা গ্রিক শব্দ, লোগোস একটা গ্রিক শব্দ যার অর্থ কি? যার অর্থ হলো জ্ঞান, যার অর্থ জ্ঞান বা নলেজ, জ্ঞান বা নলেজ। ওকে, পরেরটা, সমাজ বিজ্ঞানকে বলা হয় মূল্যবোধ ভিত্তিক বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান নাকি ব্যবহারিক বিজ্ঞান? মূল দেখো, আদর্শনিষ্ঠ বিজ্ঞান বা আদর্শের কথা কিন্তু সমাজ বিজ্ঞান আসলে বলে না। সমাজ বিজ্ঞান কিন্তু বলে না যে কোনটা ভালো আচরণ, কোনটা খারাপ আচরণ, বা কিভাবে কি চলতে হবে না চলতে হবে, এটা কিন্তু সমাজ বিজ্ঞান বলে না। আমরা অনেকে মনে করে থাকি, কিন্তু এটা কিন্তু আসলে সমাজ বিজ্ঞানের বিষয় না। মূল্যবোধ বিজ্ঞানও এটাও সমাজবিজ্ঞানের বিষয় না, ব্যবহারিক বিজ্ঞান তো সমাজবিজ্ঞান না। কারণ সমাজবিজ্ঞান কি? একটা তাত্ত্বিক বিজ্ঞান, একটা থিওরিটিক্যাল বিজ্ঞান, তাই না? এখানে এটা হবে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। বস্তুনিষ্ঠ বিজ্ঞান, এটার আরেক নাম হলো অবজেক্টিভ সায়েন্স। এটার আরেক নাম হলো অবজেক্টিভ সায়েন্স। দেখো, আমরা যেই সৃজনশীল প্রশ্ন দিই, ক্রিয়েটিভ কোশ্চেন, এখানে তো এক একজনের উত্তর এক এক রকম হয়, তাই না? এক একজনের উত্তর এক এক রকম হয়, এবং সবগুলা উত্তরকেই দেখা যায় যে কি সঠিক হিসাবে ধরা হচ্ছে। মনে করো যে একটা সৃজনশীল তুমি একভাবে লিখলে, তোমার বন্ধু একভাবে লিখলো, তোমার পাশের বেঞ্চে যে বসে সে একভাবে লিখলো, সবাইকেই কিন্তু মার্কস দেওয়া হবে, হয়তো একটু কম বেশি দেওয়া হবে। কিন্তু এমসিকিউ বা যেটাকে আমরা বলি মাল্টিপল চয়েস কোশ্চেন বা অবজেক্টিভ, যেটার উত্তর ক হবে সেটা ক, যেটার উত্তর গ হবে সেটা গ, যেটার উত্তর ঘ হবে সেটা ঘ, তাই না? ঠিক একইভাবে সমাজবিজ্ঞান হলো এমন কথা বলে যে বৈজ্ঞানিকভাবে গবেষণালব্ধ কথা বলে, এবং এটা হলো বস্তুনিষ্ঠ। মানে এখানে কারোর কোনো পার্সোনাল অপিনিয়নের প্রাধান্য পায় না, কারোর হলো গিয়ে কোনো বায়াসের প্রাধান্য পায় না, বা কোনো ভুল ভ্রান্তি এখানে পায় না। যেটা গবেষণালব্ধভাবে যেটা পাওয়া গেছে সেটাই, এটাকে হলো গিয়ে বলে বস্তুনিষ্ঠ বিজ্ঞান বা অবজেক্টিভ সায়েন্স। এবং এই যে যেই ফিলসফি, যে বিজ্ঞান বা গবেষণালব্ধ যে জ্ঞান, এইটার যে ফিলসফি বা এটার যেই হলো তোমার দর্শন, এটাকে বলে হলো পজিটিভিজম। এটাকে বলে পজিটিভিজম, এটাকে বলে পজিটিভিজম। এবং আমরা জানি এই পজিটিভিজমের হলো গিয়ে জনককে, সে কিন্তু সমাজবিজ্ঞানেরও জনক, তার নাম হলো অগাস্ট কোত। তার নাম কি? তার নাম হলো অগাস্ট কোত। অগাস্ট কোত, তিনি সমাজবিজ্ঞানের জনক। এবং সমাজবিজ্ঞানকে তিনি প্রথমে কি নাম দিয়েছিলেন? তখন সমাজবিজ্ঞানের প্রথম নাম ছিল কিন্তু সোশ্যাল ফিজিক্স। যেরকম ফিজিক্স হলো আসলে ডিসকভার করে যে পৃথিবী কিভাবে কাজ করে, তাই না? আর সমাজবিজ্ঞান কিভাবে কি ডিসকভার করে? সমাজবিজ্ঞান ডিসকভার করে সমাজ কিভাবে পরিচালিত হয়, সমাজ কিভাবে রান করে। এর জন্য সমাজবিজ্ঞানের প্রথম নাম ছিল সোশ্যাল ফিজিক্স, তারপরে এটার নাম চেঞ্জ করে রাখা হয় সোশিওলজি, বা যেটাকে আমরা বর্তমানে বলতেছি কি সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? যে অগস্ট কোতের মাধ্যমে 1839-এ সমাজবিজ্ঞানের কি উৎপত্তি ঘটে? সমাজবিজ্ঞানের উৎপত্তি ঘটে। দ্য প্রিন্স গ্রন্থের লেখককে? সমাজবিজ্ঞান, এই যে তোমাদের এইচএসসি সমাজবিজ্ঞানে যেই বইয়ের লেখক নিয়ে বারবার প্রশ্ন আসে, সেটা হলো ম্যাকিয়াভেলি রচিত দ্য প্রিন্স। এই প্রিন্স গ্রন্থে বলা আছে যে কিভাবে ক্ষমতা দখল করতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, এবং সেই ক্ষমতাকে টিকিয়ে রাখতে হয়। এটাই মূলত কিন্তু দ্য প্রিন্স গ্রন্থের মূল বিষয়গুলি। সমাজবিজ্ঞান কি? একটি তাত্ত্বিক বিজ্ঞান। আগেই বলছি, সমাজবিজ্ঞান কি? থিওরি নিয়ে কথা বলে। থিওরি মানে হলো তত্ত্ব, তত্ত্ব থেকে তাত্ত্বিক। তারপরে ফলিত বিজ্ঞান। ফলিত বিজ্ঞান বলতে বোঝায় যে অ্যাপ্লাইড সায়েন্স। ফলিত বিজ্ঞান বলতে কি বোঝায়? ফলিত বিজ্ঞান বলতে বোঝায় অ্যাপ্লাইড সায়েন্স, তাই না? অ্যাপ্লাইড। কিন্তু এই যে দেখো, থিওরি আর অ্যাপ্লাই, এটা কিন্তু আসলে একটার একটার কি বিপরীত। এটা একটার একটার বিপরীত। খুবই কম জিনিস আছে যেটা একই সাথে থিওরিটিক্যাল এবং একই সাথে অ্যাপ্লাইডও হয়, তাই না? কিন্তু সমাজবিজ্ঞান কিন্তু আমরা ওইভাবে অ্যাপ্লাইড রূপে ব্যবহার করি না, সমাজবিজ্ঞানকে আমরা থিওরি হিসাবে ব্যবহার করি। এর জন্য ফলিত বিজ্ঞান হবে না। আর বস্তুনিষ্ঠ বিজ্ঞান আমরা তো একটু আগেই দেখলাম যে অবজেক্টিভ সায়েন্স। তাহলে উত্তর হবে 1 আর 3। তারপরে
স্বপন শিহাব সামাজিক বিজ্ঞানের আওতাভুক্ত দুটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। স্বপনের পঠিত বিষয়বস্তু হলো মানুষ ও সমাজ, আর শিহাবের পঠিত বিষয়বস্তু হলো ব্যক্তিত্ব ও মস্তিষ্ক। তাহলে মানুষ ও সমাজ নিয়ে কি করে? সমাজ বিজ্ঞান। আর ব্যক্তিত্ব মস্তিষ্ক নিয়ে কারা কথা বলে? মনোবিজ্ঞান। তাহলে উত্তর হবে সমাজ বিজ্ঞান আর মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের ইংরেজি কি? আমরা তো সমাজ বিজ্ঞানের ইংরেজি জানি সোশিওলজি, আর মনোবিজ্ঞানের ইংরেজি হলো সাইকোলজি। সাইকোলজি এটা মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ। ওকে, তো উল্লেখিত দুটি বিষয়ের জ্ঞান সম্পর্কে যেভাবে সহায়তা করে, ব্যক্তির আচরণগত, সামাজিক ও মনস্তাত্ত্বিক দিক বিচার বিশ্লেষণ করে অবশ্যই সমাজবিজ্ঞান বা মনোবিজ্ঞান, একসাথে হলো গিয়ে কি সোশ্যাল সাইকোলজি এই বিষয়টা দেখে, সামাজিক ঘটনার সাথে মনস্তাত্ত্বিক কার্যাবলী সম্পর্ক অনুসন্ধান করে অবশ্যই, ঠিক আছে। আর বিষয়বস্তুর দিক থেকে কোনো পার্থক্য নাই। বিষয়বস্তুর দিক থেকে কি আসলে পার্থক্য নাই? সাইকোলজি এটা কিন্তু একটা জীববিজ্ঞান কেন্দ্রিক বিষয়, আর সমাজ বিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞান কেন্দ্রিক বিষয়, এবং তাদের দেখার দৃষ্টিভঙ্গি, তাদের আলোচ্য বিষয় কিছু কিছু দিকে ওভারল্যাপ করলেও বেশি কিন্তু আলাদা। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1 আর 2। উত্তর হবে 1 আর 2। তারপরে বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি? বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি? উপাত্ত সংগ্রহ, যথার্থতা যাচাই, সমস্যা নির্বাচন, উপাত্তের শ্রেণী বিভাগ। তাহলে আমাদের তো আগে জানতে হবে, তাই না, যে আমরা কিসের উপর গবেষণা করতেছি, বা আমাদের হলো আমরা আসলে কোনটা ডিসকভার করতে যাচ্ছি, কোনটা জানতে যাচ্ছি। এখন তাহলে সাধারণত এগুলা শুরুই হয় কিন্তু কোনো সমস্যা সমাধানের জন্য। বেশিরভাগ গবেষণায়, বলতে গেলে সব গবেষণাই হয় মানুষের জীবনকে সহজ করার জন্য, এক্সিস্টিং কোনো সমস্যাকে সমাধান করার জন্য। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের সমস্যাকে নির্বাচন করতে হবে। প্রথমে আমাদের সমস্যাকে নির্বাচন করতে হবে। চলো দেখি যে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলা কি কি। একদম প্রথমে আমাদের সমস্যা নির্বাচন করতে হবে। যে মনে করো যে বাংলাদেশের ট্রাফিক প্রবলেম একটা খুব বড় ধরনের প্রবলেম, ট্রাফিক জ্যাম অনেক বড় ধরনের একটা প্রবলেম। তাহলে আমি ট্রাফিক জ্যাম নিয়ে কাজ করবো, এটা সমস্যা নির্বাচন। সাহিত্য পর্যালোচনা, যেটাকে বলে লিটারেচার রিভিউ, যেটার ইংরেজি কি? যেটার ইংরেজি লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ, এই ইংরেজি প্রতিশব্দ জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ইংরেজিটাও আসতে পারে, আবার যখন সৃজনশীল লিখবা তখন বাংলার পাশাপাশি ইংরেজি লিখলে তোমার খাতার লেখার মান কিন্তু অনেক বৃদ্ধি পাবে। তাহলে সাহিত্য পর্যালোচনার ইংরেজি কি? লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ বিষয়টা কি? মনে করো তুমি যে বাংলাদেশের ট্রাফিক জ্যাম নিয়ে গবেষণা করতেছো, তাহলে তোমার তো আগে দেখতে হবে যে এই বিষয়ে আগে কেউ গবেষণা করছে কিনা। মনে করো যে তুমি একটা বিষয় নিয়ে ভাবলা, তোমার মনে হলো যে ওইটা তো খুবই ইউনিক বিষয়, এটা নিয়ে কেউ আগে ভাবে নাই, কিন্তু লিটারেচার রিভিউ বা সাহিত্য পর্যালোচনা করতে যেয়ে তুমি দেখলা যেটা নিয়ে আগেও অনেক লোক কাজ করছে, তখন দেখা যাবে কি তুমি আরো স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করলে, বা আরো ব্রড বিষয় নিয়ে কাজ করলে, বা অন্য একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থেকে তুমি বিষয়টাকে দেখলে, বা তাইলে আগে তোমার বিষয়টাকে ইউনিক করতে হবে। ইউনিক করার পরে তোমার দেখতে হবে যে এই এই ফিল্ডে বা এই রিলেটেড জায়গায় অন্যান্যরা কি তথ্য দিচ্ছে, এবং এই যে তথ্য দিছে এখান থেকে আমরা কি জানতে পারি, আর মিসিং জায়গাটা কোনটা। যেই মিসিং জায়গা সেটা তোমার খুঁজে বের করতে হবে, এবং সেই মিসিং জায়গায় তোমার তথ্য দিতে হবে কিসের মাধ্যমে? গবেষণার মাধ্যমে। তাহলে মিসিং যে জায়গা সেটাকে বলা হয় রিসার্চ গ্যাপ। মানে এই ট্রাফিক জ্যাম নিয়ে গবেষণা করা হয়েছে ঠিক আছে, ট্রাফিক জ্যাম নিয়ে গবেষণা করা হয়েছে ঠিক আছে, কিন্তু কিন্তু মনে করো যে ফ্লাইওভার থেকে নামার পরে যে হলো গিয়ে স্লোপ যেটা থাকে, যে র্যাম্প যেটা, ওইখানে কেন এত ট্রাফিক জ্যাম লেগে থাকে, বা ওই জায়গায় কেন গাড়ি সবসময় এরকম জ্যাম অবস্থায় থাকে, এইটা নিয়ে তুমি এইটা দেখলে যে এই বিষয়ে কেউ গবেষণা করে নাই, তাহলে তুমি এই বিষয় নিয়ে যে গবেষণা করতেছো এটা হলো রিসার্চ গ্যাপ। তারপরে প্রকল্প প্রণয়ন। প্রকল্প প্রণয়ন মানে কি? তুমি কিভাবে গবেষণা করবা এটা যে তোমার ঠিক করতে হবে। তুমি কি কোয়ালিটেটিভ করবা নাকি তুমি কোয়ান্টিটেটিভ করবা, তুমি কোন জায়গার তথ্য নিবা, তুমি কিভাবে তথ্য নিবা, তুমি কি ইন্টারভিউ করবা নাকি তুমি সার্ভে করবা নাকি তুমি পার্টিসিপেন্ট অবজারভেশন করবা, কি করবা? এই প্রকল্প প্রণয়নের ইংরেজি হলো মেথোডোলজি। 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 তারপরে তোমার কি করতে হবে? তোমার হলো তথ্য সংগ্রহ করতে হবে। তোমার কি করতে হবে? তোমার তথ্য সংগ্রহ করতে হবে। যে তুমি মাঠ পর্যায়ে যে বিভিন্ন তথ্য কালেকশন করলা, তোমার সেই তথ্যটা কালেকশন করতে হবে। এইটার ইংরেজি কি? এটার ইংরেজি হলো ফাইন্ডিংস। এটার ইংরেজি হলো ফাইন্ডিংস। আর উপাত্ত বিশ্লেষণ,
তাহলে এই জায়গা থেকে যে তুমি যে তথ্যগুলা পাইছো এগুলাকে তো তোমার ব্যাখ্যা করতে হবে। তুমি তো কি পাইছো জাস্ট সেটা বলে দিলে হবে না, সেখান থেকে তুমি কি জানতে পারছো সেটাও তো তোমার বলতে হবে, তাই না? তাহলে ফাইন্ডিংস এর পরে আসতেছে তোমার ডিসকাশনস, ডিসকাশনস আর তারপরে সিদ্ধান্ত গ্রহণ, যে না আসলে গবেষণার মাধ্যমে তুমি কি জানতে চাইছো না জানতে, মানে কি জানতে পারছো না জানতে পারছো, বা ট্রাফিক জ্যাম সলভ করার জন্য তুমি আসলে কি করতে পারো, এইটা হলো তোমার সিদ্ধান্ত গ্রহণ, যেটা একটা গবেষণার লাস্ট ধাপ। তাহলে এই ধাপগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ তোমার জানতে হবে। তারপরে যে যৌক্তিক প্রণালীতে সামাজিক বিষয়াবলী ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজি ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে কি বলে? বৈজ্ঞানিক প্রক্রিয়া, বৈজ্ঞানিক কল্পনা, বৈজ্ঞানিক আলোচনা, বৈজ্ঞানিক পদ্ধতি। এটা হলো বৈজ্ঞানিক পদ্ধতি। আচ্ছা, তারপরে নমুনা হলো সমগ্রকের কি? ক্ষুদ্র অংশ, পুরো অংশ, বিশেষ অংশ, প্রতিনিধিত্বশীল অংশ। দেখো তাহলে যে গবেষণার কথাই আমি যদি বলি, তাহলে বাংলাদেশের যদি তুমি সম্পূর্ণ বাংলাদেশ নিয়ে তুমি গবেষণা করতে পারবা না, কারণ অত তোমার কাছে তথ্য নাই, সময় নাই, টাকা পয়সা নেই, তাই না? আবার মনে করো সম্পূর্ণ তুমি ঢাকা নিয়েও গবেষণা করতে পারবা না, সম্পূর্ণ ঢাকার রাস্তা নিয়ে বা সম্পূর্ণ ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে। তাহলে সম্পূর্ণ ঢাকাকে রিপ্রেজেন্ট করার জন্য মনে করো যে তুমি 4-5টা পয়েন্ট নিয়ে কাজ করবা, 4-5টা পয়েন্ট নিয়ে কাজ করবা, এবং এটাই তুমি সমগ্র ঢাকাকে রিপ্রেজেন্ট করতেছে বলে তুমি ধরে নিবা যে সমগ্র ঢাকাকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে সমগ্র ঢাকাকে রিপ্রেজেন্ট করা মানে কি? প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্টের বাংলাকে প্রতিনিধিত্ব করা। বা মনে করো তুমি বাংলাদেশের তুমি ঢাকার যত বস্তি আছে তত বস্তি নিয়ে কাজ করবা। ধরলাম ঢাকায় 10টা বস্তি আছে বা 15টা বস্তি আছে, অতগুলা বস্তিতে যে তোমার তথ্য সংগ্রহ করার বা অতগুলো বস্তিতে যে গবেষণা করার মতো সময় বা টাকা পয়সা বা মনে করো যে আসলে সম্ভব না, তখন কি করবা? যে 15টার মধ্যে 4টা বা 5টা নিয়ে গবেষণা করবা, এবং এইখান থেকে যে গবেষণালব্ধ জ্ঞান তুমি ধরে নিবা বাকিগুলোতেও এরকম তথ্যই তুমি পেতে। তাহলে এটাকে বলা হয় প্রতিনিধিত্বশীল অংশ, নমুনা। আর নমুনার ইংরেজি কি? স্যাম্পল। নমুনার ইংরেজি কি? নমুনার ইংরেজি স্যাম্পল। আচ্ছা, তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হলো প্রতিনিধিত্বশীল অংশ। ওকে। শৃঙ্খল জ্ঞানী বিজ্ঞান শৃঙ্খল জ্ঞানী বিজ্ঞান যা নির্ণীত হয় কি? শৃঙ্খল জ্ঞানী বিজ্ঞান যা নির্ণীত হয় পরীক্ষা দ্বারা। অবশ্যই যে জ্ঞান আমরা পরীক্ষালব্ধ পাই, আমরা টেস্ট করে আমরা জানতে পারি, প্রমাণ করা যায়, যুক্তি দ্বারা পাওয়া যায়। তাহলে উত্তর হবে কি? তিনটাই। উত্তর হবে 1, 2, 3। আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতাকে, আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এবং ধরা অনেকেই মনে করে যে যারা হলো একটু তোমার মিডিল ইস্ট বা ইসলামী ধরনার সমাজবিজ্ঞানী, তারা মনে করে যে তোমার অগাস্ট কোতনা ইবনে খালদুনি সমাজবিজ্ঞানের জনক, অনেকে এটা মনে করে থাকে। তবে বেশিরভাগ জায়গায় বা বেশিরভাগ ক্ষেত্রে ধরা হয় অগাস্ট কোতকে সমাজবিজ্ঞানের জনক, এবং আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা হলো ইবনে খালদুন। তোমার এই যে আল মুকাদ্দিমা গ্রন্থের রচয়িতা ইবনে খালদুন। আল মুকাদ্দিমা চতুর্দশ শতকের মুসলিম মনীষী ইবনে খালদুন রচিত। তাহলে কোন সময় রচিত? চতুর্দশ শতকে। 1377-এ রচিত এই কালজয়ী গ্রন্থটি আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস তত্ত্ব ও অর্থনীতির ভিত্তি স্থাপন করেছে। ডুরখেইম কয় ধরনের আত্মহত্যার কথা বলেছে? ডুরখেইম তার সুইসাইড নামক গ্রন্থে। কোন গ্রন্থে? সেই বইয়ের নামও কিন্তু সুইসাইড। সুইসাইড নামক গ্রন্থে সে 4 ধরনের সুইসাইডের কথা বলেছে। কয় ধরনের সুইসাইড? 4 ধরনের সুইসাইড। তাহলে সুইসাইড গুলার নাম কি কি আমরা যদি একটু দেখি। সুইসাইড গুলার নাম হলো ইগোইস্টিক সুইসাইড, ফেটালিস্টিক সুইসাইড, অ্যালটুরিস্টিক সুইসাইড, আর হলো তোমার অ্যানোমিক সুইসাইড। মানে যখন সমাজের নিয়ন্ত্রণ অনেক বেশি বেড়ে যাবে, সমাজের নিয়ন্ত্রণ যখন অনেক বেশি হয়ে যাবে, তখন সাধারণত মানুষজন এই ফ্যাটালিস্টিক সুইসাইড করে। যখন সমাজের সংহতি যখন অনেক বেশি বেড়ে যায়, সামাজিক সংহতি যখন অনেক বেশি বেড়ে যায়, তখন সাধারণত মানুষ অ্যালটুরিস্টিক সুইসাইড করে। আর যখন সমাজে অ্যানোমি মানে তোমার হলো বিশৃঙ্খলা, নৈরাজ্য অনেক বেশি বেড়ে যায়, তখন হলো সাধারণত যখন হলো এগুলা কমে যায়, তখন অ্যানোমিক সুইসাইড বাড়ে। সমাজে যখন নিয়ন্ত্রণ অনেক কমে যায় এবং বিশৃঙ্খলা অনেক বেড়ে যায়, তখন মানুষ কি করে? অ্যানোমিক সুইসাইড করে। এবং যখন সমাজে সংহতি কমে যায়, তখন মানুষ ইগোইস্টিক সুইসাইড করে। তাহলে দেখো একটার কিন্তু অপোজিট, একটার অপোজিট কিন্তু। আচ্ছা, এবং এদের মাঝখানের যেই অংশটা, এই অংশগুলো হলো নিরাপদ জোন। এটা হলো কি? এটা হলো নিরাপদ জোন। এটা নিরাপদ জোন।
এবং এইখানে যারা বসবাস করতেছে তারা অনিরাপদ অবস্থায় থাকে, মানে তাদের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি বিদ্যমান, তাদের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি বিদ্যমান। দেখো এইখানে এমিল দুর্খেম যে 4 ধরনের সুইসাইডের কথা বলেছে তার একটা ডিফারেন্স দেওয়া আছে। যেরকম যদি এক এক করে যাই, যে অহংবোধমূলক আত্মহত্যা, সমাজ বা গোষ্ঠী থেকে ব্যক্তি যখন নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন নিঃসঙ্গ বা একাকিত্ব অনুভব করে তখন মানুষ এরকম অহংবোধ মূলক সুইসাইড বা আত্মহত্যা করে। যেরকম উদাহরণ, পরিবারের সাথে দূরত্ব থাকা একাকী অবিবাহিত ব্যক্তির আত্মহত্যা। তারপরে পরার্থমূলক আত্মহত্যা, মানে যখন ব্যক্তি নিজের জীবনের চেয়ে বৃহত্তর সমাজ, গোষ্ঠী বা দেশের স্বার্থকে বেশি গুরুত্ব মনে করে তখন তারা এই ধরনের সুইসাইড করে। বিশেষ করে দেখবা যে যারা বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনে আছে তারা এই ধরনের অ্যালট্রুইস্টিক সুইসাইড করে, যেগুলো ধরো যে তোমার বোম্বিং এর মাধ্যমে, বা দেখো নিজের শরীরে বোম বেঁধে শত্রুর টেরিটরিতে যে ব্লাস্ট করতেছে। যেরকম উদাহরণ, দেশের স্বাধীনতার জন্য প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহত্যা বা যুদ্ধে কোনো সৈন্যের আত্মহত্যা। তারপরে নৈরাজ্যমূলক বা অ্যানোমিক সুইসাইড, সমাজ ব্যবস্থায় হঠাৎ কোনো বড় পরিবর্তন বা বিশৃঙ্খলা দেখা দিলে মানুষ যখন এটার সাথে খাপ খাওয়াতে পারে না তখন এই ধরনের সুইসাইড করে, যেটাকে নাম দেওয়া হয়েছে অ্যানোমিক সুইসাইড। যেরকম শেয়ার বাজারে হঠাৎ ধস নামছে, তার দেখা গেল যে ব্যবসায় অনেক ডাউন হয়ে গেছে বা টাকা পয়সার অনেক লোকসান হয়েছে, মানুষের কাছে অনেকভাবে ঋণী, সেটা হলো অ্যানোমিক, মানে তখন সুইসাইড করলে সেটা অ্যানোমিক সুইসাইড। তারপরে অদৃষ্টবাদী বা নিয়তিবাদী আত্মহত্যা বা ফ্যাটালিস্টিক সুইসাইড, সমাজের কঠোর নিয়ম কানুন বা অতিরিক্ত নিয়ম চাপের পিষ্ট হয়ে মানুষ যখন আত্মহত্যা করতে চায় এবং ভবিষ্যৎ যখন অন্ধকার দেখে তখন মানুষ যে আত্মহত্যাটা করে সেটাকে মূলত বলা হয় ফেটালিস্টিক সুইসাইড। যেরকম প্রাচীনকালে কৃতদাসদের আত্মহত্যা বা কারাগারে বন্দীদের আত্মহত্যা, মানে তারা তোমার এমন এক নিয়ন্ত্রিত অবস্থায় আছে যে তাদের কোনো স্বাধীনতা নেই এবং তাদেরকে দেখা যাচ্ছে প্রচুর মানসিক বা শারীরিক তোমার চাপের মধ্যে তাদেরকে রাখা হয়। তারা সেই জীবনকে কোনো জীবনই মনে করে না, তারা কি করে, আত্মহত্যা করে। দাস ক্যাপিটাল, দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে, দাস মানে হলো দা, দাস মানে কি দা, আর ক্যাপিটাল মানে ক্যাপিটাল বা ধন সম্পদ যেটাকে আমরা বলি, এটা রচয়িতাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এই বইয়ের রচয়িতা হলো কার্ল মার্কস, এই বইয়ের রচয়িতা কার্ল মার্কস। সমাজবিজ্ঞানী, 3 জন সমাজবিজ্ঞানীকে কিন্তু সমাজবিজ্ঞানের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। তাদেরকে, এই 3 জনকে সমাজবিজ্ঞানের অন্যতম ফাউন্ডার বলা হয় এবং তারা সমাজবিজ্ঞানের এক কথায় ভিত্তিপ্রস্তর রচনা করেছে। এবং সমাজবিজ্ঞানের তুমি যেই ধারাই পড়ো না কেন বা তুমি যাই করতে চাও না কেন, দেখবা যে এই 3 জনের নাম বারবার আসতেছে। তাদের বইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো, দাস ক্যাপিটাল, এই দুইটা বই কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারপরে ম্যাক্স ওয়েবারের দি প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম খুবই গুরুত্বপূর্ণ। ইকোনমি অ্যান্ড সোসাইটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দ্য মেথোডোলজি অফ দ্য সোশ্যাল সায়েন্সেস, এটা অনেক গুরুত্বপূর্ণ। ডুরখেইমের এই যে আমরা সুইসাইড নিয়ে বলতেছিলাম, দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি অনেক গুরুত্বপূর্ণ। এই বইগুলা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, বারবার তোমাদের পরীক্ষায় এসে থাকে। মার্কসের মতে পুঁজিবাদী সমাজের ধ্বংসস্তূপের উপরে কি গড়ে উঠবে? সমাজতান্ত্রিক সমাজ, শ্রেণীহীন সাম্যবাদী সমাজ, রাজতান্ত্রিক সমাজ। আমরা মোটামুটি জানি যে কার্ল মার্কস কিন্তু একটা ভবিষ্যৎবাণী করেছিল। কার্ল মার্কসের ভবিষ্যৎবাণী কি ছিল? তার আগে কার্ল মার্কসকে সমাজকে কিভাবে দেখছে আমি যদি বলি, একদম প্রথমে কার্ল মার্কস বলছে সেখানে কি ছিল, সেখানে ছিল প্রিমিটিভ সোশ্যালিজম। প্রিমিটিভ সোশ্যালিজম, প্রিমিটিভ সোশ্যালিজম মানে তখনও সোশ্যালিজমের যেই বা সমাজতান্ত্রিক যেই চিন্তা ভাবনা সেটা সেই সময় ছিল। এবং সেই সময় মানুষের কোনো পার্সোনাল প্রপার্টি ছিল না, প্রপার্টি ছিল হলো গিয়ে কমিউনাল, লোকজন হলো গিয়ে মিলেমিশে ধন সম্পদ প্রপার্টি তাদের সুবিধা মতো ইউজ করত। তারপরে কি আসলো? তারপর আসলো অ্যাগ্রারিয়ান সোসাইটি। অ্যাগ্রারিয়ান সোসাইটি মানে যেই সময়ে মানুষ কৃষি কাজ করা শুরু করছে, মানুষ কৃষি কাজ করা শুরু করছে। এখন কৃষি কাজ করতে গেলে তো পার্সোনাল প্রপার্টি লাগবে, তাই না? যে যার ইচ্ছা যেখানে ইচ্ছা চাষাবাদ করতে পারবে না। বা মনে করো যে আমি মনে করলাম এই জমিটা আমার, আমি আখ লাগাইলাম, তারপর একজন কেটে নিয়ে এসে বললো যে সেই ধান, সেই আখ কেটে দিয়ে বললো এটা তো আমারও জমি, সে হলো কি তখন ধান চাষ করা শুরু করলো। এরকম তো সম্ভব না, তাই না? তাহলে যখন থেকে মানুষজন কৃষি কাজ করা শুরু করছে তখন থেকে মানুষের ভিতরে প্রপার্টির যেই একটা আইডিয়া সেটা চলে আসছে। এবং তখন থেকে সোশ্যালিজম ভেঙে কি শুরু হয়ে গেল, মানুষের ভিতরে যে পার্সোনাল প্রপার্টির যে আইডিয়াটা সেটা সেখান থেকে আসলো। তারপর এগ্রারিয়ান সোসাইটির পরে কি হলো? এগ্রারিয়ান সোসাইটির পরে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি আসলো।
মানে মিল, ফ্যাক্টরি, কারখানা কি পেলো, বৃদ্ধি পেলো, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি তৈরি হলো। এবং ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি তৈরি হওয়ার মাধ্যমে অনেক মানুষজন গ্রাম থেকে চলে এসে শহরে এসে চাষাবাদ করা, শহরে এসে কাজকর্ম করা শুরু করলো। এবং শহরে এসে যারা কাজকর্ম করা শুরু করলো তারা হলো প্রোলেটারিয়েট। তার কারণ কি, তাদের হলো এরকম কোনো ধন সম্পদ নাই, তারা হলো কেবলমাত্র একটা কারখানায় প্রোডাকশন করেই যাচ্ছে, কিন্তু তারা যেটা প্রোডাকশন করতেছে সেটার মালিক কিন্তু আরেকজন, সেটার মালিক হলো গিয়ে আরেকজন, সেটার লাভ খাচ্ছে কিন্তু আরেকজন। তাদেরকে আমরা কি বলতেছি, তাদেরকে আমরা বলতেছি মালিক পক্ষ বা বুর্জুয়া বা বুর্জুয়াজি, যেটাই বলি না কেন। তাহলে প্রিমিটিভ সোশ্যালিজম, এগ্রারিয়ান সোসাইটি, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, বা এটাকে হলো অনেকে কার্ল মার্কস বা অনেকেই হলো ক্যাপিটালিস্ট সোসাইটিও বলে। এবং কার্ল মার্কস বলছে যে এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে মানুষজনকে এত শোষণ করা হবে, এই প্রোলেটারিয়েটদের বা শ্রমিকদের এত শোষণ করা হবে যে একসময় তারা এই শোষণ সহ্য করতে না পেরে এই যে বুর্জোয়াদের উপরে প্রোলেটারিয়েটটা কি করবে, প্রোলেটারিয়েটটা একটা বিপ্লব ঘোষণা করবে। এবং এই বিপ্লবের মাধ্যমে কি হবে, বুর্জোয়াদের পতন হবে এবং সমাজে কমিউনিজম প্রতিষ্ঠা পাবে। সমাজে কি প্রতিষ্ঠা পাবে, সমাজে কমিউনিজম প্রতিষ্ঠা পাবে, কমিউনিজম প্রতিষ্ঠা পাবে। এটা হলো তোমার কার্ল মার্কসের একটা ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন, কিন্তু সেটা আসলে সত্য হয় নাই, সেটা আসলে সত্য হয় নাই, বিভিন্ন কারণে হয় নাই। ওটা আসলে আরো বড় লেভেলের আলোচনা। তোমরা যখন ইউনিভার্সিটি লেভেলে সমাজবিজ্ঞান পড়বা তখন সেটা তোমরা জানতে পারবা। তাহলে কার্ল মার্কসের মতে পুঁজিবাদী সমাজের ধ্বংসস্তূপের উপর গড়ে উঠবে কি, সমাজতান্ত্রিক সমাজ, হ্যাঁ। শ্রেণীহীন সাম্যবাদী সমাজ, হ্যাঁ। সেখানে হলো কি কোনো শ্রেণী থাকবে না, ওইভাবে কোনো পার্সোনাল প্রপার্টি থাকবে না, সবাই হলো খুশিতে থাকবে, এরকম আর কি বলছে। রাজতান্ত্রিক সমাজ তো হবেই না। তাহলে উত্তর কি, উত্তর হবে 1 আর 2। সমাজের সংজ্ঞায় সর্বাধিক গুরুত্ব পেয়েছে কোনটি, একই আদর্শ, একই ধর্ম, পারস্পরিক সম্পর্ক, সাধারণ জীবনযাত্রা। সমাজের সংজ্ঞায় যে জিনিসটা সবচেয়ে বেশি প্রকাশ মানে ফুটে উঠেছে সেটা হলো পারস্পরিক সম্পর্ক। মানে সমাজে আমি আসো, তুমি আসি, আরো লোকজন আছে, তাদের ভিতরে এক ধরনের কি পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকবে। সমাজ বিবর্তনের ধারায় লেন্সকির প্রদত্ত প্রথম স্তরটির নাম কি, আদিম সাম্যবাদী সমাজ, বন্য দশা, সরল সমাজ, নাকি শিকার ও খাদ্য সংগ্রহ সমাজ। এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। এবং সেটা কি, মানুষজন এর আগে এরকম সভ্যতা ছিল না, মানুষজন আগে এভাবে কৃষিকাজ করতে পারতো না। মানুষ কি করত, মানুষ শিকার করত এবং ফলমূল সংগ্রহ করে খেত, মানুষ শিকার করত এবং ফলমূল সংগ্রহ করে খেত। তাহলে দেখো, যদি এই যে জেরার্ড লেন্সকি যার কথা আমরা বলতেছিলাম, তার প্রদত্ত সমাজ বিবর্তনের ধারাগুলো কি, প্রথমে যে শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ যেটা বললাম, যেটাকে ইংরেজিতে বলে হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটি। তারপরে মানুষ কি করলো, মানুষ উদ্যান কৃষি ও পশুপালন ভিত্তিক সমাজ, সেই সময় মানুষ মূলত পশুপালন করতো। তারপরে পশু নিয়ে তারা মাইলের পর মাইল বিভিন্ন জায়গা ঘুরে টুরে আবার চলে আসতো। বা তারপরে তারা কি করতো, তাদের কাছে যেহেতু তোমার মাটি নিড়ানির জন্য কোনো অস্ত্র ছিল না, তারা হাত দিয়ে যতটুকু করতে পারতো ততটুকুর ভিতরে বীজ ফেলে দিয়ে তারা চাষাবাদ করতো। বা এমনিতে তারা ফলের বীজ বা বিভিন্ন জিনিসের বীজ ফেলে সেখান থেকে যখন গাছটা উঠতো বা যখন থেকে সেখান থেকে উদ্ভিদ বা চারা উঠতো সেটাকে তারা ব্যবহার করত। তারপরে মানুষের ভিতরে কৃষিভিত্তিক সমাজে তারা প্রবেশ করে, তখন থেকে মানুষের ভিতরে কি পার্সোনাল প্রপার্টি যে আইডিয়া সেটা চলে আসে। তারপরে শিল্পভিত্তিক সমাজ আসে এবং বর্তমান সময়ে আমরা যে উত্তর শিল্প সমাজ বা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আমরা বসবাস করতেছি। তাহলে প্রশ্ন যদি আসে যে জেরাল্ড লেন্সকির মতে আমরা বর্তমানে কোন সমাজে বসবাস করতেছি, অনেকেই কিন্তু মনে করি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, কারণ ইন্ডাস্ট্রি আছে, অবশ্যই ইন্ডাস্ট্রি আছে। কিন্তু সেই যুগকে পার করে আমরা কিন্তু এখন আসলে অন্য যুগে চলে আসছে, যেখানে ইন্ডাস্ট্রিও আছে, কৃষিভিত্তিক সমাজও আছে, শিকার ও উদ্যান কৃষি ও পশুপালন ভিত্তিক সমাজও আছে, কিছু ক্ষেত্রে শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজও আছে, তাই না? তাহলে উত্তর শিল্প সমাজে আমরা বসবাস করতে আছি। মার্ক্সবাদী সমাজবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গিতে সমাজ বিকাশের সর্বশেষ স্তর কোনটি, যেটা আমরা একটু আগে বলছি, এটা হলো কি, শিল্পভিত্তিক সমাজ, সমাজতান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ, নাকি সাম্যবাদী সমাজ, কোনটা, কোন ধরনের সমাজ হলো লাস্টে থাকবে, সেটা হলো তোমার সমাজতান্ত্রিক সমাজ, যেটা বা সোশ্যালিজম বা কমিউনিজম আমরা যেটাই বলি না কেন। তারপরে আমরা যা তাই আমাদের সংস্কৃতি বা কালচার ইজ হোয়াট উই আর, সমাজবিজ্ঞানের সংস্কৃতির সবচেয়ে সহজ এবং সবচেয়ে বহুল ব্যবহৃত সংজ্ঞা, যেটা কে দিয়েছে, যেটা দিয়েছে ম্যাকাইভার। কালচার ইজ হোয়াট উই আর, আমরা যা তাই আমাদের সংস্কৃতি। কালচার ইজ হোয়াট উই আর, কালচার ইজ
হোয়াট উই আর। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা দেখি মোর্স শব্দের অর্থ কি। মোর্স মানে কিন্তু আরো ওই মোর্স না, তাই না? মোর্স মানে কি? মোর্স হলো আদর্শ যার শক্তিশালী নৈতিক তাৎপর্য রয়েছে, আদর্শ যার হলো নৈতিক তাৎপর্য রয়েছে। আচ্ছা, তারপরে এর পাশাপাশি যেগুলো আছে যে প্রথা, লোকাচার বা আদর্শ, লোকাচারকে বলা হয় ইংরেজিতে ফোকওয়েজ, ফোকওয়েজ। আদর্শকে বলা হয় নর্মস, আর প্রথাকে বলা হয় ট্রেডিশন, ট্রেডিশনস। আচ্ছা, স্ট্রাটা শব্দের অর্থ কি? স্ট্রাটা শব্দের অর্থ কি? এই যে স্ট্রাটিফিকেশন বা সমাজকে যে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করছে, স্তরে স্তরে ভাগ করছে, ওইখান ওই যে স্ট্রাটিফিকেশন, এটা মূলত কোন অর্থ থেকে আসছে? স্ট্রাটা। আর স্ট্রাটা শব্দের অর্থ হলো মাটির স্তর, যে মাটির যে বিভিন্ন স্তর আছে এইখান থেকে ইন্সপিরেশন নিয়ে কিন্তু স্ট্রাটিফিকেশন শব্দটা তৈরি হয়েছে। আচ্ছা, রতন দীর্ঘদিন পর গ্রামে গিয়ে দেখে কৃষক অতিরিক্ত লাভ হয় চাষের জমিতে ফুল চাষ করছে। অনেক কৃষক জমিতে প্রচুর বিনিয়োগ বা বিদেশি ফল চাষ করছে। মানুষ ব্যক্তিগত শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে ফুলের ব্যবহার করে আসছে অনেক দিন থেকে। তাহলে উদ্দীপকে কোন ধরনের সমাজকে নির্দেশ করছে? তাহলে দেখো এখানে যেটা তোমার লাভ বেশি বা যেটা সুবিধা বেশি সেটা চাষ করতেছে, তাহলে এটা কোন ধরনের চিন্তা ভাবনা? এটা কিন্তু পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট চিন্তা ভাবনা। পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট চিন্তা ভাবনা, ক্যাপিটালিস্ট চিন্তা ভাবনা, পুঁজিবাদী বা ক্যাপিটালিস্ট চিন্তা ভাবনা। উদ্দীপকে ফুলের চাষাবাদের কারণ কি? বাজারের চাহিদা আছে, তাই এই যে মানুষ শুভেচ্ছা জানাতে ফুল ব্যবহার করছে, এর জন্য বাজারে চাহিদা আছে। নগদ অর্থ লাভের সুযোগ আছে অবশ্যই। মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে, এটা তো আসলে এটার সাথে কোনো সম্পর্ক নাই, তাই না? তাই উত্তর কি হবে? উত্তর হবে 1 আর 2। পাত্র পাত্রী স্বাধীন ইচ্ছার ভিত্তিতে সংঘটিত বিবাহ কি? তাহলে আগে দেখা যেত যে পরিবার থেকে বিবাহ ঠিক করতো, ছেলেকে বলতো যে এই মেয়ের সাথে বিয়ে করবি, মেয়েকে বলতো যে এই ছেলের সাথে বিয়ে করবি। ছেলে আর মেয়ের আসলে এরকম কোনো অপিনিয়ন ছিল না। এমনও হয়তো যে ছেলে কার সাথে বিয়ে করতেছে, মেয়ে কার সাথে বিয়ে করতেছে, তারা প্রথম দেখতেছে বিয়ের প্রোগ্রামে বা বিয়ের পিড়িতে, তাই না? আচ্ছা, তাহলে পাত্র পাত্রীর স্বাধীন ইচ্ছার ভিত্তিতে সংগঠিত বিবাহ, যেটা বর্তমানে আমরা দেখতেছি যে ছেলে একটা মেয়েকে পছন্দ করে বাসায় বলতেছে আমাকে এর সাথে বিয়ে দিতে হবে বা মেয়ের সাথে বিয়ে করবো, বিষয়টা একটু দেখো। বা মেয়েদের ক্ষেত্রে এরকম ছেলেকে পছন্দ করে বলতেছে যে একে তোমাদের জামাই বানাইতে হবে, এরকম সামথিং। তাহলে এটা কোন ধরনের বিবাহ? এটা হলো রোমান্টিক বিবাহ। রোমান্টিক বিবাহ, যেটাকে বর্তমানে রোমান্টিক বিবাহ, এটা আরেকটা নাম হলো কি লাভ ম্যারেজ আর কি, লাভ ম্যারেজ। ওকে, আর এটার অপোজিট কি? এটার অপোজিট হলো, এটার অপোজিট কি? এটার অপোজিট হলো অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, ম্যারেজ। ওকে, এখন দেখো এইখানে তোমাদের সমাজবিজ্ঞান বইয়ে যত ধরনের বিবাহর কথা বলা আছে সেটার একটা লিস্ট দেওয়া আছে। যেরকম স্বামী স্ত্রী সংখ্যার উপর ভিত্তিতে একক বিবাহ, বহু বিবাহ, একজন স্বামী একজন স্ত্রীকে বিবাহ করলে একক বিবাহ, এবং বহু বিবাহ মানে কি একজন হাজবেন্ডের একাধিক স্ত্রী বা একজন স্ত্রীর একাধিক হাজবেন্ড, যেটা সেটা। বহু স্বামী বিবাহ কি একজন স্ত্রীর দুই বা তার বেশি হাজবেন্ড থাকবে। এটা বলতে গেলে সারা বিশ্বে খুবই বিরল, বাংলাদেশে নেই বললেই চলে। আর বহুস্ত্রী বিবাহ কি একজন স্বামী দুই বা দুইয়ের বেশি বিবাহ মানে ওয়াইফ থাকবে, যেটাকে পলিজিনি বলা হয়ে থাকে, পলিজিনি বলা হয়ে থাকে, যেটা বাংলাদেশে আগে অনেক বেশি ছিল, এখন তুলনামূলক অনেক কম। তোমরা যারা ক্লাস করতেছো তাদের বেশিরভাগ নানা বা দাদাদের যদি দেখো, তাহলে দেখবো অনেকেরই হলো কি দ্বিতীয় বা হলো তোমাদের দুইজন নানি বা দুইজন দাদি আছে, বা তোমার নানা নানির না থাকলেও তোমার বাবার নানা নানি বা দাদা দাদির কিন্তু মোর লাইকলি অবশ্যই ছিল বিষয়গুলো। তারপর গোষ্ঠী বিবাহ বা গ্রুপ ম্যারেজ, একদল পুরুষের সাথে একজন নারীর বিবাহ, এটাও বাংলাদেশে বা সারা বিশ্বে খুবই রেয়ার। তারপরে বিশেষ নিয়মের বিবাহ, লেভিরেট বিবাহ, স্বামীর মৃত্যুর পরে দেবরের সাথে বিবাহ, মানে হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ যখন তার দেবরের সাথে বিয়ে করবে সেটাকে কি বলে? বলে লেভিরেট বিবাহ। তার অপোজিট সরোরেট বিবাহ, ওয়াইফ মারা গেছে তাহলে সেই হাজবেন্ড সেই ওয়াইফের বা মৃত ওয়াইফের বোন বা শালিকার সাথে বিয়ে করলে সেটাকে বলা হবে সরোরেট বিবাহ। গোত্র বিবাহ, এটা মূলত তোমার যে কাইন্ড অফ যে ধর্মকে যেই সব বিয়েতে অতিরিক্ত মানে প্রাধান্য দেওয়া হয় সেই ধরনের বা প্রাধান্য না দিলে
এই ধরনের বিবাহ দেখা যায়। যেরকম হিন্দুদের ভিতরে সাধারণত কিন্তু অন্তর্বিবাহ হয়, মানে নিজ গোত্রের বাইরে ছাড়া সাধারণত বিয়ে করতে চায় না। মুসলিমদের ক্ষেত্রে এটা আসলে খুব একটা বেশি প্রায়োরিটি নাই। তাহলে মুসলিমদের বিবাহ মধ্যে বহির্বিবাহ অন্তর্বিবাহ দুই রকমই দেখা যায়। হিন্দুদের ভিতরে অন্তর্বিবাহটা বেশি। আর কাজিন ম্যারেজ যেটা, এটা হলো গিয়ে কাজিনদের মধ্যে যে বিবাহ, যেটা বাংলাদেশে সাধারণত চিটাগং বিভাগ, বিশেষ করে চিটাগং জেলাতে দেখা যায়, সেটা সেটা কি দুই ভাগে ভাগ করছে, প্যারালাল কাজিন ম্যারেজ, ক্রস কাজিন ম্যারেজ। যখন চাচাতো বা খালাতো ভাই বোনের সাথে বিবাহ হবে তখন সেটাকে বলে প্যারালাল কাজিন ম্যারেজ। আর যখন মামাতো বা ফুফাতো কাজিনদের মধ্যে বিবাহ হবে তখন সেটাকে বলে ক্রস কাজিন ম্যারেজ। তারপর সামাজিক মর্যাদার ভিত্তিতে যদি হাজবেন্ডের উচ্চ বংশ বা উচ্চ মর্যাদা হয় এবং হলো গিয়ে যার সাথে বিয়ে হচ্ছে বা ওয়াইফের যদি একটু নিম্ন মর্যাদার হয় তখন সেটাকে বলে অনুলোম বিবাহ। আর সাধারণত পুরনো বাংলা সিনেমায় যেটা দেখা যেত, যে চৌধুরী পরিবার বা সৈয়দ পরিবারের মেয়ের সাথে এমন একটা পরিবারের মেয়ে ছেলের বিয়ে হচ্ছে যার আসলে এরকম কোনো মানে বংশীয় মর্যাদা নাই, তাহলে যেই বিয়েতে হাজবেন্ডের বংশীয় মর্যাদা বা অবস্থান তুলনামূলক নিচে হবে আর ওয়াইফের বা ব্রাইডের তুলনামূলক উপরে হবে, সেটাকে কি বলে, সেটাকে বলে প্রতিলোম বিবাহ। আর হাজবেন্ড ওয়াইফ দুজনেরই যদি অবস্থা একই রকম হয় তখন সেটাকে বলা হয় সমবিবাহ। আর তাদের মধ্যে যদি কোনো ধরনের অসমতা থাকে, দেখা গেল যে একজনের শিক্ষাগত যোগ্যতা বেশি, একজনের কম, একজন দেখালে একটু বেশি সুন্দর, একজন কম সুন্দর, একজনের টাকা পয়সা বেশি, একজনের টাকা পয়সা কম, সেটাকে বলে অসম বিবাহ। আর পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে, একটু আগে যেটা বললাম, রোমান্টিক বিবাহ, লাভ ম্যারেজ, সংযোজিত বিবাহ, অ্যারেঞ্জ ম্যারেজ। আর পরিবারের প্রকারভেদ, এটা হলো পরিবারের প্রকারভেদ। একটু আগে আমরা দেখলাম যে বিবাহের প্রকারভেদ ক্ষমতার দিক থেকে দুই ভাগে ভাগ করতেছে, পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক। মানে বাসায় যদি বাবার কথায় চলে পিতৃতান্ত্রিক, মায়ের কথায় চলে মাতৃতান্ত্রিক। স্বামী স্ত্রী সংখ্যার উপর ভিত্তি করে বাসায় যদি একজন হাজবেন্ড একজন ওয়াইফ থাকে তাহলে সেটা হলো মোনোগ্যামি। আর তারপরে হলো পলিঅ্যান্ড্রি, মানে একজন ওয়াইফের যদি একাধিক হাজবেন্ড থাকে পলিঅ্যান্ড্রি। তারপর পলিজিনি, একজন হাজবেন্ডের একাধিক ওয়াইফ থাকলে পলিজিনি। আর গোষ্ঠী, মানে একটা মনে করো ফ্যামিলির ভিতরে একাধিক পুরুষ একাধিক নারীর মধ্যে বিয়ে হয়েছে, সেটা হলো গোষ্ঠী বিবাহ। স্বামী স্ত্রীর বাসস্থানের উপর ভিত্তি করে বাংলাদেশে যেটা হলো গিয়ে বেশি কমন আর কি, যে বিয়ে করে ছেলের বাসায় চলে যাচ্ছে সেটা হলো পিতৃবাস। আর বিয়ে করে যদি মেয়ের বাসায় চলে যায় তখন সেটা মাতৃবাস, যেটা সাধারণত বাংলাদেশের গারো খাসিয়াদের মধ্যে দেখা যায় এবং সারা পৃথিবীতে বিরল। আর যেই ধরনের বিবাহ বা যে ধরনের পরিবার স্ট্রাকচার বর্তমানে নতুন, সেটা হলো নয়াবাস, মানে বিয়ের পরে ছেলের বাড়িও যাচ্ছে না, মেয়ের বাড়িও যাচ্ছে না, তারা অন্য জায়গায় যে বসবাস করতেছে। তার কারণ কি, মনে করো যে একজনের দেশের বাড়ি খুলনাতে, ছেলের দেশের বাড়ি খুলনাতে, কিন্তু সে চাকরি করে ঢাকায়, তাহলে সেই ফ্যামিলি মানে যে হাজব্যান্ড ওয়াইফের বিয়ে হয়েছে তারা ঢাকায় যেয়ে বসবাস করতেছে। আচ্ছা, তারপরে বংশমর্যাদার ভিত্তিতে পিতৃসূত্র মাতৃসূত্র, এটা অনেকটা ক্ষমতার মাত্রার ভিত্তিদের মতোই পরিবারের আকারের ভিত্তিতে। এখান থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন আসে, বিশেষ করে এইখান থেকে আর এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে যে যৌথ পরিবার, বর্ধিত পরিবার, অনুপরিবার, বর্তমানে কোন ধরনের পরিবার সবচেয়ে বেশি দেখা যায়, অনুপরিবার। এবং পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার, যদি নিজ গোষ্ঠীর ভিতর থেকেই ছেলে বা মেয়েকে চুজ করে বিবাহ করা হয় সেটা অন্তর্গোত্রীয়, আর নিজ গোত্রের বাইরে থেকে ছেলে বা মেয়েকে চুজ করে বিবাহ করলে সেটা বহির্গোত্রীয়। ওকে, মর্গানের মতে পরিবারের ক্রম বিবর্তনের ধারা কোনটি, মানে পরিবার হলো তোমার এক ধরনের বিবর্তন বা এক ধরনের তোমার এভলিউশনের মধ্যে দিয়ে গেছে, এবং সেই এভলিউশনের মধ্যে দিয়ে হলো পরিবারকে কয় ভাগে ভাগ করছে, পরিবারকে কয় ভাগে ভাগ করছে, 4 5 6 7, তাহলে কয় ভাগে, দেখো 1 2 3 4 5, 5 ভাগে ভাগ করছে পরিবারকে। কয় ভাগে ভাগ করছে, 5 ভাগে ভাগ করছে। কি কি দেখি, রক্ত সম্পর্কীয় পরিবার, একই প্রজন্মের ভাই ও বোনদের মধ্যে অবাধ যৌন বা বিবাহ সম্পর্ককে মর্গান তার অ্যানসিয়েন্ট সোসাইটি বইতে কি বলছে, রক্ত সম্পর্কীয় পরিবার, যেটা বর্তমানে নাই বললেই চলে, ভাই বোনদের মধ্যে আসলে বিবাহ বা যৌন সম্পর্ক দেখা যায় না। তারপরে কুনালুয়ান পরিবার, একই পরিবারের ভাইদের সাথে অন্য পরিবারের বোনদের দলগত বিবাহ, যেখানে সহোদর ভাই বোনের যৌন সম্পর্ক নিষিদ্ধ হয়। তাহলে সহোদরদের মধ্যে যৌন সম্পর্ক নিষিদ্ধ হলো, এক পরিবারের ভাইদের সাথে অন্য পরিবারের ভাই বোনদের যে বিবাহ, যেটা দলগত বিবাহ, এইটাও তুলনামূলক অনেক রেয়ার বাংলাদেশে এবং সারা পৃথিবীতে। তারপরে সিন্ডিয়াস সিন্ডিয়াস মিয়ান বা যুগল পরিবার, একজন পুরুষ ও
ও নারীর মধ্যে দুর্বল সম্পর্ক যা সহজে ভেঙে ফেলা যেত, এটাও কিন্তু বর্তমানে দেখা যায় না। তারপর পিতৃতান্ত্রিক পরিবার, হ্যাঁ এইখান থেকে দেখো বিষয়গুলো কিন্তু অনেকটা ফ্যামিলিয়ার বা চেনা জানা হচ্ছে। একজন পুরুষের অধীনে একাধিক স্ত্রী ও সন্তান নিয়ে গঠিত পরিবার এবং পুরুষের একচ্ছত্র কর্তৃত্ব, যেটা মূলত 1600, 1700, 1800 এই সময়ে অনেক বেশি দেখা যেত, এখন তুলনামূলক অনেক কম। কিন্তু যেটা সবচেয়ে বেশি এখন সেটা হলো একক ভিত্তিক পরিবার বা মোনোগ্যামিয়ান ফ্যামিলি। একজন পুরুষ একজন নারী স্থায়ী ও একনিষ্ঠ সহবাসের মাধ্যমে আধুনিক সভ্য সমাজে গঠিত পরিবার। তাহলে যেহেতু আমরা আধুনিক সভ্য সমাজে আসি, তাহলে এইটা, তাহলে প্রশ্ন যদি আসে যে মর্গানের অ্যানসিয়েন্ট সোসাইটি বইয়ের মতে বাংলাদেশে বা সারা বিশ্বে এখন কোন ধরনের পরিবার সবচেয়ে বেশি, সেটা হলো একক বিবাহ ভিত্তিক পরিবার বা মোনোগ্যামিয়ান ফ্যামিলি। সেলিম সম্প্রতি বিয়ে করে বাবা মার থেকে আলাদা হয়ে অন্যত্র বসবাস করছে। এই যে যেটা আমরা দেখলাম যে বাবা বিয়ে করছে, বাবার সাথেও থাকতেছে, মানে ছেলে পরিবারের সাথেও থাকতেছে না, মেয়ের পরিবারের সাথেও থাকতেছে না, তাহলে তারা আলাদা থাকতেছে। সেটা কি, সেটা নয়াবাস বা নিও লোকাল ফ্যামিলি, নয়াবাস বা নিও লোকাল ফ্যামিলি। দেবর ও ননদ হচ্ছে কি জৈবিক বন্ধন, বৈবাহিক বন্ধন, কাল্পনিক বন্ধন, প্রথাগত বন্ধন। দেখো দেবর আর ননদ মানে একজন তোমার মেয়ে, তার হাজবেন্ডের ভাই কি দেবর, আর হাজবেন্ডের বোন হলো ননদ। তাহলে এদের সাথে সম্পর্ক কিভাবে হয়েছে, তাই না? তাহলে সেই হাজবেন্ডের সাথে যদি বিয়ে না হতো, তাহলে ওরা কি দেবর ননদ সম্পর্কটা হতো? হতো না। তাহলে এটা কেমন ধরনের সম্পর্ক? এটা বৈবাহিক বন্ধন। বিবাহের ফলে পরিবার গঠিত হয়, অবশ্যই যৌন জীবন সুনিয়ন্ত্রিত হয়, অবশ্যই নারী পুরুষের অসম বন্ধন আবদ্ধ হয়। অসম মানে কি, মানে আহ মানে এখানে হলো সমান বন্ধন হচ্ছে না, অসম থাকতেছে, মানে এদের ভিতরে এক ধরনের বৈষম্য দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে পাওয়ার বেশি, আরেকজন পাওয়ার কম, একজন বেশি সুবিধা পাচ্ছে আরেকজন কম সুবিধা পাচ্ছে, এরকম। এটা কিন্তু আসলে বিবাহের ফলে হয় না। তাহলে উত্তর কি হবে? 1 আর 2। উত্তর কি হবে? উত্তর হবে 1 আর 2। আচ্ছা, তারপরে সুন্দরবন এলাকায় জলদস্যুদের আস্তানা বেশি হওয়ার কারণ কি? অনেক জায়গায় তো মানুষ আছে, অনেক জায়গায় কিন্তু ধন সম্পদ আছে, তাহলে সব জায়গায় জলদস্যুরা থাকে না কেন? তার কারণ হলো সেখানে বিদ্যমান ভৌগোলিক পরিবেশ। মানে সেখানে মনে করো যে পানি আছে, সেখানে হলো পানিতে করে তারা সহজে নৌকায় চলাচল করতে পারে, ডিঙি নৌকায় চলতেছে, বা মনে করো যে ওইখানে যারা তোমার যায়, তারা কিন্তু খুব একটা সেফটি নিয়ে যায় না। সাধারণত সাধারণ মানুষজন বা যারা মনে করে বিভিন্ন পণ্য নিয়ে যাতায়াত করতেছে, তাদেরকে খুব সহজেই কি ধরে ফেলা যায়। আবার তারা হলো সহজেই বনের ভিতরে লুকিয়ে পড়তে পারে, তাদেরকে সেই জলদস্যুদের খোঁজাও টাফ হয়ে যায়। এর জন্য বিদ্যমান ভৌগোলিক পরিবেশের কারণে সুন্দরবন এলাকায় কি জলদস্যুর আস্তানা বেশি থাকে। জলদস্যু মানে কি? পাইরেটস। আচ্ছা, সামাজিক গোষ্ঠীগত উপাদানের উদাহরণ কোনগুলো? সামাজিক গোষ্ঠীগত উপাদানের উদাহরণ কোনগুলো? আদর্শ মূল্যবোধ, এটা কিন্তু সামাজিক গোষ্ঠীগত উপাদানের উদাহরণ না। সংঘ শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ দেখো যে শিক্ষা প্রতিষ্ঠান সংঘ, এটা কিন্তু আমরা সামাজিক উদাহরণ, মানে সামাজিক গোষ্ঠীগত উপাদান। মেধা গায়ের রং, এটা তো জৈবিক। তারপরে নদ নদী পাহাড়, এটা কি? এটা ভৌগোলিক। আর আদর্শ মূল্যবোধ, এটা কিন্তু কি একটা আইডিওলজিক্যাল বিষয়। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে সংঘ ও শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, দৈহিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রেই বর্তিয়ে থাকে। অনেক সময় কিন্তু এই এমসিকিউতে বা জ্ঞানমূলক প্রশ্নের সরি বা এই যে তোমার জ্ঞানমূলক প্রশ্ন, উদ্দীপকের জ্ঞানমূলক প্রশ্নে এরকম উক্তি, এরকম সংজ্ঞা, এই রকম বইয়ের নাম বা লেখকের নাম, এইগুলা অনেক সময় চলে আসে, এগুলা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে এই উক্তিটা কে দিয়েছে? উক্তিটা দিয়েছে পিয়ারসন। এই উক্তিটা কে দিয়েছে? এই উক্তিটা দিয়েছে পিয়ারসন। সামাজিকীকরণের প্রক্রিয়া কখন শুরু হয়? বা সামাজিকীকরণের ইংরেজি কি? সোশ্যালাইজেশন। আমরা অনেকেই মনে করি, অনেকেই কি মনে করি যে মানুষের ভিতরে যখন বুদ্ধি আসে, মানুষ যখন নিজ থেকে একটু চিন্তা ভাবনা করতে পারে, তখন থেকে সামাজিকীকরণ শুরু হয়। আর শেষ হয় কখন? শেষ হয় হলো তোমার মানুষ যখন বৃদ্ধ হয়, মানে 60 বা 65 ইয়ার্সের পরে সামাজিকীকরণ শেষ হয়ে যায়। আসলে না, সামাজিকীকরণ কিন্তু মানুষ, মানে একজন শিশু জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সামাজিকীকরণ চলে। তাহলে এটা কি সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়? জন্মের পর থেকে, রাইট আফটার বার্থ। আচ্ছা, সামাজিকীকরণের প্রথম ও প্রধান কোনটি? সামাজিকীকরণ, দেখো একজন শিশু সবচেয়ে বেশি বা একজন ব্যক্তি সবচেয়ে বেশি সময় কোথায় ব্যয় করে? তার পরিবারে। এবং মানুষ শেখার যে সময়টা, সেটাই তো শিশুকাল। মানুষের পার্সোনালিটি ডেভেলপমেন্টও কিন্তু শিশুকালেই হয়, এবং এই শিশুকালে সে সবচেয়ে বেশি মেজরিটি সিংহভাগ সময় কার সাথে বা কোন জায়গায় ব্যয় করে? সেটা পরিবারে ব্যয় করে। তাহলে সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম কোনটা? পরিবার বা ফ্যামিলি।
শিশুর সামাজিকীকরণের দর্পণ, দর্পণ মানে কি? দর্পণ মানে আয়না বা মিরর। দর্পণ মানে আয়না বা মিরর। মিরর হিসাবে কাজ করে কি? ধর্মীয় আদর্শ। কারণ ধর্মীয় আদর্শের মাধ্যমেই আমরা জানতে পারি যে সমাজে কোন আচরণগুলা ভালো, কোনগুলা খারাপ, কোনটা হইলে, কোনটা করলে পাপ হবে, কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে হলো গিয়ে জান্নাতে যাব, কোনটা করলে জাহান্নামে যাব, তাই না? বা আমাদের হলো গিয়ে ভালো পার্সোনালিটি মানুষের সাথে পরিচয় করায় দেয়। আমরা কোরআন শরীফ বা হাদিস পড়লে আমরা জানতে পারি যে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল, কিভাবে তার মতো হইতে হবে, বা সাহাবীরা কেমন ছিল, তাদের মতো কিভাবে হওয়া যায়, এই বিষয়গুলা কিন্তু আমরা জানতে পারি। বা তোমার গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ গল্প, গুরুত্বপূর্ণ ইতিহাস আছে যেখান থেকে আমরা শিক্ষা পেতে পারি, এবং এটাই আসলে সামাজিকীকরণের দর্পণ বা মিরর বা আয়নার মতো কাজ করে। পরিবার ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে তা শিশুর মধ্যে কি ধরনের প্রভাব ফেলে? জ্ঞান বৃদ্ধি পায়, এটা কিন্তু আসলে ডিরেক্টলি রিলেটেড না। তারপরে বুদ্ধিমত্তা দ্রুত বিকশিত হয়, এটাও না। শিশু আত্মবিশ্বাসী হয়ে পড়ে, হ্যাঁ, এটা হলো পরিবার ও শিশুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে হয়। কিভাবে? মনে করো যে পরিবার ও শিশুর মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাহলে শিশু কোনো কিছু বলতে ভয় পায় না, বা মনে করো সাপোর্টিভ ফিল করে, বা যে কোনো কিছুতে শিশুকে এনকারেজ করা হয়, শিশুকে হলো আরো বাহবা দেওয়া হয়। তাহলে এতে কি হয়? এতে শিশুর আরো নিজেকে কনফিডেন্স মনে করে। তাহলে উল্টাটা যদি হতো, তাহলে শিশু কোনো কিছু করতে চাইলে বা একটু দুষ্টুমি করলে, যে কোনো কিছু করলে যদি বকাঝকা দিত, মাইর টাইট দিত, তাহলে শিশু কিন্তু কোনো কিছু করতে ভয় পাবে। সে ভাববে যে যদি এইটা করি তাহলে কি হবে, ওইটা করলে বকা খাবো, ওইটা করলে মায়ের খাবো। তাহলে শিশু আরো কি হয়ে যায়? আরো নিজেকে রিপ্রেস করে ফেলে, শিশু আরো নিজেকে দমিয়ে ফেলে। তখন তার ভিতরে কি আত্মবিশ্বাসী সে তো হয় না, তার ভিতরে সবসময় এক ধরনের সংশয় বা ভয় কাজ করে। তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে কি হবে? শিশু আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তথ্য প্রযুক্তির বিষয়কর উন্নতি ঘটেছে কোনটির সহায়তা? কম্পিউটার অবশ্যই, টেলিভিশন, সাবমেরিন কেবল। তাইলে দেখো, টেলিভিশন কিন্তু আসলে একমুখী যোগাযোগ। টেলিভিশন আমাকে দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু বিস্ময়কর উন্নতি মানে যদি মানে মাথা নষ্ট উন্নতির কথা যদি আমরা বলি, টেলিভিশনের মাধ্যমে সেটা কিন্তু হয় না, সেটা হয় কম্পিউটার আর সাবমেরিন কেবলের মাধ্যমে, মানে একাত্তর। তাহলে এই ধরনের প্রশ্ন দেখলে আমরা যে চোখ বন্ধ করে বা সেরকম একটা চিন্তা ভাবনা না করে 1 2 3 দাগাই দিয়ে এরকম কিন্তু করা যাবে না। একটু চিন্তা ভাবনা করে মাথা খাটায় উত্তরগুলা করতে হবে। এরাফ টাইম পাওয়া যায়, একটা এমসিকিউর জন্য 1 মিনিট করে পাওয়া যায়। দাস ব্যবস্থায় কয়টি শ্রেণী বিদ্যমান ছিল? দাস ব্যবস্থায় কয়টি শ্রেণী বিদ্যমান ছিল? 2টি শ্রেণী। প্রথমে কি? প্রথমে হলো মালিক পক্ষ, মালিক পক্ষ, এবং আর হলো গিয়ে দাস, এবং এই দাসদের কন্ট্রোল করতো কে? এই দাসদের কন্ট্রোল করতো কিন্তু এই মালিকরা। আচ্ছা, ভূমিদাস সামাজিক স্তরবিন্যাস কোন প্রকরণের অন্তর্ভুক্ত? এখানেও দেখো যে ভূমিদাস, এখানেও দাস, তাহলে উত্তর তো এইটা, তাই না? উত্তর তো এইটা। এই ভুল কিন্তু তোমরা মেজরিটি করে আসো, এই ভুল করা যাবে না। ভূমিদাস সামাজিক স্তরবিন্যাসে কোন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত? দাস প্রক্রিয়ায় কিন্তু ভূমিদাস এরকম কিছু না। ভূমিদাস এটার সাথে সম্পর্ক না। যেটার সাথে সম্পর্ক সেটা হলো এস্টেট প্রথা। যেটার সাথে সম্পর্ক এস্টেট প্রথা। এস্টেট প্রথা মূলত ইউরোপে প্রচলিত ছিল, ইউরোপেও দেখা যেত, এবং ওইখানে বিভিন্ন স্তরে ভাগ করা যেত। প্রথমে হলো রাজা বা রানী বা রাজবংশের যারা ছিল তারা, তারপর হলো ছিল কি জমিদার ছিল, তারপরে তোমার, তাহলে যদি একটু লিস্ট করে ধরি, তাহলে একদম প্রথমে রাজ পরিবারের বা রাজা রানীটা ছিল, তারপরে তোমার জমিদাররা ছিল, তারপর হলো কি শ্রমিকরা ছিল, তারপরে ছিল কৃষক, সার্ফ, মানে যেটার ইংরেজি হলো এই যে সার্ফ, এসিআরএফ, সার্ফ, সার্ফ এক্সেলের সার্ফ। এই সার্ফ বা এদেরকে বলা হতো ভূমিদাস। এদেরকে বলা হতো ভূমিদাস, মানে এদের কোনো ভূমি নাই, এদের কোনো ভূমি নাই, সরি ভুল দিকে ইন্ডিকেট করছি। এদেরকে বলা হতো ভূমিদাস, ভূমিদাস মানে তাদের নিজেদের কোনো ভূমি নাই, তারা অন্যের ভূমিতে বা জমিতে যে চাষাবাদ করতেছে, এদেরকে বলা হতো ভূমিদাস। আচ্ছা, এই যে এস্টেট প্রথার বিবরণ যদি আমরা দেখি, তাহলে একদম প্রথমে আসতেছে এস্টেট মানে যাজক, মানে যারা গির্জায় বা হলো গিয়ে তোমার গির্জায় যারা ফাদারের ভূমিকা বা পোপের ভূমিকা পালন করত, বা যারা মূলত ধর্মীয় নেতা ছিল, তাদেরকে হলো গিয়ে যাজক, তারা প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেজ হলো অভিজাত শ্রেণী, যেরকম রাজা, জমিদার, অভিজাত ব্যক্তিরা এর অন্তর্ভুক্ত ছিলেন। তারা জমির মালিক ছিলেন এবং কোনো প্রকার কি কর বা ট্যাক্স প্রদান করতে না। তারপরে তৃতীয় স্টেট বা সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের অন্তর্ভুক্ত ছিলেন। সমাজের সমস্ত করের বোঝা এই সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে থাকতো। এদেরকে বলা হতো সার্ফ। এদেরকে কি বলা হতো? সার্ফ। শ্রেণী বলতে কি বোঝায়?
একই বংশোদ্ভূত জনগোষ্ঠী না, একই আয় সুবিধাভোগী জনগোষ্ঠী হ্যাঁ, একই এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী না, একই অফিসে কর্মরত জনগোষ্ঠী না, কারণ একই অফিসের সিইও কাজ করে, অফিসের কেরানিও কাজ করে, অফিসের ধারণা কাজ করে, তাদের বেতন বা তাদের মর্যাদা কিন্তু একই রকম না। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে এই যে এটা, একই আয় ও সুবিধাভোগী জনগোষ্ঠী। বয়স বৈষম্য ব্যাখ্যা করে কোন বিষয়? তাহলে সমাজবিজ্ঞান পড়তেছে, উত্তর তো সমাজবিজ্ঞানই হবে, তাই না? সমাজবিজ্ঞানে তোমার বৃদ্ধদের নিয়ে, বৃদ্ধদের অধিকার নিয়ে বা বয়স বৈষম্য নিয়ে কথা বলে। সমাজবিজ্ঞানে বলতেছে, ঠিক আছে, অবশ্যই ডিনাই করার কিছু নেই, কিন্তু স্পেসিফিকলি যেই ধারা যেখানে এইটা নিয়েই কথা বলা হয় তাকে বলা হয় জরা বিজ্ঞান, তাকে বলা হয় জরা বিজ্ঞান, বা ইংরেজিতে বলে জেরেন্টোলজি। জেরেন্টোলজি ইংরেজিগুলো একটু শিখে রাখবা, অনেক অনেক কাজে দিবে। তাহলে বয়স বৈষম্য সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয় কোন বিষয়ে? জেরেন্টোলজি। এখানে বলা হয় যে বয়স হয়ে গেলে বৃদ্ধদের কেন আমরা ওইভাবে মর্যাদা দেই না, তার অন্যতম কারণ তারা সমাজে বা তারা তাদের ফ্যামিলিতে টাকা বা কোনো সার্ভিস প্রোভাইড করতেছে না, বা তাদেরকে আমরা হলে বৃদ্ধাশ্রমে কেন পাঠিয়ে আসি, তাদের যে বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু জেরেন্টোলজি বা জরা বিজ্ঞানে আলোচনা করা হয়। সামাজিক স্তরবিন্যাস মূলত সামাজিক, কেননা স্তরবিন্যাস সমাজের সৃষ্টি, অবশ্যই সমাজে সর্বত্র লক্ষণীয়, অবশ্যই আধুনিক সমাজে লক্ষ্য করা যায় না। আধুনিক সমাজে কি আসলে সামাজিক স্তরবিন্যাস লক্ষ্য করা যায় না? অবশ্যই লক্ষ্য করা যায়। তাহলে 1 আর 2 হবে উত্তর, 1 আর 2 হবে উত্তর। ওকে, তারপরে আমরা দেখি উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দিচ্ছি। অলোক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশোনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলোক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসা করে শহরে গাড়ি বাড়ির মালিক হয়েছেন। তাহলে অলোকের পৈতৃক পেশা, এই যে অলোক শেষ পর্যন্ত তার পিতার পেশা বা পৈতৃক পেশা, তাদের বংশীয় পেশা বেছে নিতে বাধ্য হয়েছে। তাহলে অলোকের পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কি? জাতি বর্ণ প্রথা, সামাজিক শ্রেণী মর্যাদা, সামাজিক স্থিতিশীলতা। সেটা হলো জাতি বর্ণ প্রথা। মানে একজনের বাবা মনে করো মুচি, তাহলে তার ছেলেও মুচি হবে, তার ছেলেও মুচি হবে, এরকম। বা একজনের বাবা হলো স্বর্ণকার, তার ছেলেও স্বর্ণকার হবে, তার ছেলেও স্বর্ণকার হবে, এরকম যে বিষয়টা, এটা মূলত জাতি বর্ণ প্রথা, এবং এটা মূলত কি এই হিন্দুদের মধ্যে বা হিন্দু সমাজে বেশি দেখা যায়। কিন্তু এই যে রহমতের মর্যাদা, যে রহমত যে শহরে যে বাড়ি গাড়ি করছে, শহরের যে মর্যাদা, মানে সে যখন সে মর্যাদা পাইছে, সেটা কি আরোপিত তার উপর কি কেউ দিয়ে দিছে? তার উপর কিন্তু কেউ দিয়ে দেয় নাই। বা জেনারেশন আফটার জেনারেশন যখন কোনো জিনিস রান করবে, এবং এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যখন এরকম পাস হবে, তখন সেটাকে বলা আরোপিত, যেটা আলোকের মধ্যে দেখা গেছে, আলোকের মধ্যে দেখা গেছে, কিন্তু রহমতের মধ্যে দেখা যায় না। সে কি করছে? সে নিজ থেকে অর্জন করছে, এবং এটা কি বংশভিত্তিক নয়। তাহলে আরোপিত বিষয়টা কি? বংশভিত্তিক। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2 ও 3। রাষ্ট্রের উপাদান কোনটি? এটা তো আমরা সে একদম ছোটবেলা থেকে, যখন আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা সমাজ পড়ে আসতেছি তখন থেকে জানি। কয়টি উপাদান? উপাদান হলো 4টি। একদম প্রথমে কোনো রাষ্ট্র হতে গেলে প্রথমে জনসমষ্টি লাগবে, একদম প্রথম উপাদান, একদম ম্যান্ডেটরি উপাদান, যেটা ছাড়া সম্ভবই না। জনসমষ্টি বা জনগণ লাগবে। তারপরে কি নির্দিষ্ট একটা ভূখণ্ড লাগবে। তারপরে কি পরিচালনার জন্য একটা সরকার লাগবে। আর লাস্টলি সার্বভৌমত্ব লাগবে, মানে দেশের স্বাধীনতা লাগবে। মানে আমার দেশের বিষয়ে আমি দেখবো, তুমি বা অন্য কোনো দেশ এসে আমাকে মানে আমার এখানে নাক গলানোর কিছু নাই। এবং মূলত এই সার্বভৌমত্বকে কেন্দ্র করে কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধটা হয়েছিল। আচ্ছা, রিলিজিয়ান ইজ দ্য অপিয়াম অফ দ্য পিপল, খুবই গুরুত্বপূর্ণ। যে মানুষের কাছে ধর্ম কি আফিমের মতো বা আফিম স্বরূপ। এই যে গুরুত্বপূর্ণ, মানে সারা বিশ্বের যদি 20টা আলোচিত সমালোচিত উক্তি যদি ধরা হয়, তাহলে তার ভিতরে অন্যতম কিন্তু কার্ল মার্ক্সের উক্তিটা, যে রিলিজিয়ন ইজ দ্য অপিয়াম অফ দ্য পিপল। আচ্ছা, বড়দের অসম্মান করা কি? বড়দের অসম্মান করা হলো বিচ্যুতি। বিচ্যুতি হলো এমন আচরণ যেটা আসলে সমাজ স্বীকৃত না। এই ধরনের আচরণ করলে সমাজের কেউ তোমাকে পছন্দ করবে না। কিন্তু এর মানে এই না যে এর জন্য তোমার জেল জরিমানা হবে, তাই না? এর জন্য তোমাকে জেলে যাইতে হবে, পুলিশের কাছে যে তোমার জরিমানা দিতে হবে, এরকম কিছু না। কিন্তু সমাজে এই ধরনের আচরণ তোমার অস্বীকৃত, বা এই ধরনের আচরণকে ভালো চোখে দেখা হয় না। আর অপরাধ কি? অপরাধকেও সমাজ বা অপরাধমূলক কার্যক্রমকে সমাজে ভালো চোখে দেখা হয় না। কিন্তু এই ধরনের আচরণ করলে এটা কি আইন বিরোধী, এর জন্য দেখা যাবে যে তোমাকে জেল জরিমানা হতে পারে। ওকে,
বিদেশে অর্থ পাচার কোন ধরনের অপরাধ? ভদ্রবেশী, বিচ্যুতিমূলক, সামাজিক অপরাধ, রাজনৈতিক অপরাধ। এটা কোন ধরনের অপরাধ? এটা হলো ভদ্রবেশী অপরাধ, যেটার অন্যতম আরেকটা নাম হলো হোয়াইট কলার ক্রাইম। হোয়াইট কলার ক্রাইম। একজন মানুষ কোন ধরনের কাজ করতেছে এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো হোয়াইট কলার ক্রাইম, আর একটা হোয়াইট কলার, আর একটা ব্লু কলার। তাহলে যেই মানুষগুলা গায়ে গতরে খেটে কাজ করতেছে বা কায়িক পরিশ্রম করতেছে, সেই কাজগুলাকে বলা হয় কি? সেই কাজগুলাকে বলা হয় ব্লু কলার। সেই কাজগুলাকে কি বলা হয়? ব্লু কলার। তাহলে ব্লু দিয়েই লিখি, ব্লু কলার। ব্লু কলার। এবং এই ধরনের কাজ কি? ফিজিক্যাল কাজ। এই ধরনের কাজ হলো ফিজিক্যাল কাজ। এবং কেউ যদি কোনো কাজ মেধার মাধ্যমে বা খাতা কলমে বা ডেস্কে বা অফিসে বসে করে, তাহলে সেই কাজগুলা কি? সেই কাজগুলাকে বলা হয় হোয়াইট কলার। সেই কাজগুলাকে কি বলা হয়? সেই কাজগুলোকে বলা হয় হোয়াইট কলার। সেই কাজগুলোকে বলা হয় হোয়াইট কলার। তাহলে এইটা মেরিট, বাই মেরিট দিয়ে যখন করা হয়, তাহলে এই যে কোনো অফিসের কর্মচারী বা অফিসের কোনো কর্মকর্তা যখন এই ধরনের কাজ করবে, তখন সেই কাজগুলোকে বলা হয় হোয়াইট কলার ক্রাইম। আচ্ছা, ভদ্রবেশী অপরাধের উদাহরণের ক্ষেত্রে বলা যায় তহবিল তসরুপ না করা। তহবিল তসরুপ করাই হলো গিয়ে অপরাধ, না করা তো এটা অপরাধ না। তাহলে এটা উত্তর হবে না। ট্রেডমার্ক নকল করা, হ্যাঁ। আইকন না দেওয়া, হ্যাঁ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 2 ও 3। উত্তর কি হবে? উত্তর হবে 2 ও 3। দেখো, এখানে বিভিন্ন ধরনের অপরাধের কথা বলা আছে। কিশোর অপরাধ, আত্মবিন্যাসী বা নিজের ক্ষতিমূলক অপরাধ, যেরকম মাদক গ্রহণ করা, জুয়া খেলা, আত্মহত্যা করার চেষ্টা করা। এমনকি বাংলাদেশের বিষয় হলো কেউ যদি আত্মহত্যা করতে যে ফেল করে, আত্মহত্যা অ্যাটেম্প নেয় কিন্তু আত্মহত্যা করতে পারে না, তখন কিন্তু তাকেও শাস্তির আওতায় পড়তে হয়। তারপর হোয়াইট কলার ক্রাইমে যেটা বললাম, দুর্নীতি, ঘুষ গ্রহণ, অর্থ পাচার, মানি লন্ডারিং, কর ফাঁকি দেওয়া। অর্গানাইজড ক্রাইম, যেরকম মাফিয়া কার্যক্রম, মানব পাচার, অবৈধ অস্ত্রের ব্যবসা, আন্তর্জাতিক মাদক চোরাচালান। ক্রিমিনাল ক্রাইম মানে ফৌজদারি বা প্রথাগত অপরাধ। মানে অপরাধ বলতে মূলত আমাদের মাথায় যেটা প্রথমে হিট করে, খুন, ডাকাতি, ধর্ষণ, মারাত্মক শারীরিক হামলা। এটা বিস্তারিত তোমরা নিজেদের ভিতরে পড়ে নিও। সৃজনশীলের গ ঘয়ের জন্য কিন্তু, এমনকি ক খ এমসিকিউর জন্য কিন্তু এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বীজ থেকে চারা গাছ, চারা গাছ থেকে পূর্ণ বৃক্ষ, এটা কিসের উদাহরণ? পরিবর্তন, উন্নয়ন, প্রগতি না বিবর্তন? দেখো, পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, অবশ্যই, কারণ জিনিসের পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা কিন্তু স্পেসিফিক উত্তর না। তারপরে কি আসতেছে? উন্নয়ন, প্রগতি, বিবর্তন। উন্নয়ন বিষয়টা কি? উন্নয়ন হলো অর্থনৈতিক উন্নয়নকে বা ফাইন্যান্সিয়াল উন্নয়নকে বা মনিটারি জিনিসকে উন্নয়নের বেশি ওই হয়। আর এটা কি? এটা হলো প্রগতি। এটা কি আসলে হচ্ছে? এটা ইভলভ হচ্ছে। যেরকম আমরা যে ছোটবেলায় পোকেমন দেখছি, পোকেমনে কি হয়? প্রথমে চারমেন্ডর হয়, চারমেন্ডর থেকে ইভলভ হয়ে 4 মিলিয়ন হয়, 4 মিলিয়ন থেকে ইভলভ হয়ে চারেজার্ড হয়, তাই না? তাহলে এটার কি যে অবস্থা বা স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না? ঠিক একইভাবে প্রথমে বীজ ছিল, বীজ থেকে ইভলভ হয়ে চারা গাছ হয়েছে, চারা গাছ থেকে ইভলভ হয়ে পূর্ণ বৃক্ষ হয়েছে। এটাও মনে করি পোকেমনের মতো ইভলভ হয়েছে। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে প্রগতি বা এভলিউশন। প্রগতি বা এভলিউশন। দেখো, এইখানে বিষয়টাকে বলা আছে যে পরিবর্তন কি তোমার এই যে কি বলে, দাঁড়াও, সরি, এটা প্রগতি হবে না, আমি সবই ঠিকই বলছি, জাস্ট উত্তর হবে বিবর্তন। আমি একটু ভুল বলছি, এটার উত্তর হবে বিবর্তন। এটার উত্তর হবে বিবর্তন বা এভলিউশন। দেখো, এখানে পরিবর্তন, উন্নয়ন, প্রগতি, বিবর্তন বা চেঞ্জ, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, এভলিউশন, এইগুলা কোনটা কি, প্রকৃতি কি, ফলাফল কি, গতি বা ধরন কি, এটা দেওয়া আছে। এটা একটু দেখে নিও। যেহেতু মূলত এমসিকিউ ক্লাস, এমসিকিউ এর উপর ফোকাস করা হচ্ছে, কিন্তু সৃজনশীলে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তারপরে নিম্নের কোন প্রত্যয় পরিমাপ করতে সূচক ব্যবহার করা হয়? যে আমরা বলি না যে বাংলাদেশ অনেক উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ অনেক উন্নতি হয়েছে, তাহলে এটা কিন্তু মেট্রিক্স ব্যবহার না করে, এটা কিন্তু কোনো স্কেল ব্যবহার না করে, এটা কিন্তু আসলে আমরা বলতে পারি না। এমনিতে মৌখিকভাবে বলি, ঠিক আছে, কিন্তু আসলে উন্নতি হয়েছে কিনা, বাংলাদেশের উন্নয়ন হয়েছে কিনা, সেটা ব্যবহার করতে কি পরিমাপ করতে হবে। সেটা ব্যবহার করতে কি করা লাগবে? সেটা ব্যবহার করতে আমাদের পরিমাপ করতে হবে। সেটা ব্যবহার করতে আমাদের আমাদের পরিমাপ ব্যবহার করতে হবে। কোন দুটি শব্দ থেকে সোশিওলজি শব্দের উৎপত্তি হয়েছে? উৎপত্তি হয়েছে
সোসাস এবং লোগোস, সোসাস এবং লোগোস শব্দ থেকে। সোসাস একটা ল্যাটিন শব্দ, লোগোস একটা গ্রিক শব্দ। সোসাস শব্দের অর্থ সঙ্গী, লোগোস শব্দের অর্থ জ্ঞান। আমরা প্রথমে কিন্তু এটা বলেছি। সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি হলো এমিল ডুরহেম। প্রায়ই আমাদের প্রশ্ন আসে যে সমাজ বিজ্ঞানের এই সংজ্ঞাটা কে দিয়েছে, ওই সংজ্ঞাটা কে দিয়েছে, তাই না? সমাজ বিজ্ঞানের এই সংজ্ঞা কে দিয়েছে, ওই সংজ্ঞা কে দিয়েছে? এইখানে দেখো সমাজবিজ্ঞানীদের দেওয়া সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখানে দেওয়া আছে। অগস্কট থেকে শুরু করে এমিল ডুরখেম, ম্যাক্স ওয়েবার, ম্যাকআইভারেন, পেজ, কিংসলে ডেভিস, পার্ক অ্যান্ড বার্জেস, মরিস জিন্সবার্গ, অকবার্ড এবং নিমকস। এই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই জেনে যেও। তারপরে সোশ্যাল শব্দটি কোন ভাষার শব্দ? এই যে একটু আগেই তো আমরা দেখলাম কি ভাষার শব্দ, ল্যাটিন ভাষার শব্দ, তাই না? এই যে ল্যাটিন ভাষার শব্দ। আর লোগোস একটা গ্রিক ভাষার শব্দ। তাহলে এখানে কি হচ্ছে, সোশিওলজি একটা কি, একটা মিশ্র শব্দ। সোশিওলজি একটা কি মিশ্র শব্দ, কারণ এখানে ল্যাটিন প্লাস গ্রিক ভাষার ব্যবহার হয়েছে। তাহলে এটা কি একটা মিশ্র শব্দ, মিশ্র শব্দ। দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে, সারা বিশ্বের অন্যতম সারা জাগানো বই, যেটা অনেক 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 কয়েক হাজার বছর আগে লেখা হয়ে গিয়েছিল কিন্তু এখনো মানুষ পড়ে, সেটা কি অ্যারিস্টটল রচিত পলিটিক্স। এবং আমরা জানি যে সক্রেটিসের স্টুডেন্ট কে ছিল? প্লেটো স্টুডেন্ট ছিল অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। ওকে। সীমা ও শিউলি দুই বোন, তারা যথাক্রমে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত। দুই বোনের মাঝে বিষয়গত চিন্তা চেতনায় অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়, আর এজন্য তারা পরস্পরকে পাঠ্য বিশ্লেষণে সহায়তা করতে পারে। শিউলির পঠিত বিষয়টির মূল প্রতিপাদ্য বিষয় কি? তাহলে দেখো শিউলি কি পড়তেছে? শিউলি পড়তেছে সমাজবিজ্ঞান, সীমা পড়তেছে নৃবিজ্ঞান। সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? সমাজবিজ্ঞান আলোচনা করে সমাজ নিয়ে, আর মানুষ নিয়ে আলোচনা করে নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি। নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি। ওকে, আচ্ছা। উদ্দীপকের শিউলির পঠিত বিষয়টি যে ধরনের ভূমিকা পালন করে? তাহলে শিউলি সমাজবিজ্ঞান। সমাজের বাস্তবতা অনুধাবন না করা, সমাজের বাস্তবতা অনুধাবন তো করে সমাজবিজ্ঞান, তাহলে এটা কি উত্তর হবে না? এটা উত্তর হবে না। দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ। তাহলে আবার দেখি আমরা, উদ্দীপকে শিউলির পঠিত বিষয় যে ধরনের ভূমিকা পালন করে, সমাজের বাস্তবতা অনুধাবন না করা, অনুধাবন করে, তাহলে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ করে। উত্তর 2 ও 3। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ 9 কোনটি? বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ 9 কোনটি? আমরা একদম প্রথমেই দেখছিলাম, সমস্যা নির্বাচন অবশ্যই, অনুসিদ্ধান্ত যাচাই, সুশৃঙ্খল অধ্যয়ন, সমস্যা সংজ্ঞায়ন। দেখো এইখানে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ 9 আমরা যে প্রথমে দেখছিলাম, এখানে সমস্যা নির্বাচন অবশ্যই করে, তারপর অনুসিদ্ধান্ত তোমার যাচাই, শৃঙ্খলা অধ্যয়ন। অনুসিদ্ধান্ত যাচাই করে মানে আমরা যে সিদ্ধান্ত প্রণয়ন করছি তার আগে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাকে যাচাই করা হয়, সমস্যা সংজ্ঞান করা হয়। কিন্তু সুশৃঙ্খল অধ্যয়ন এটা কিন্তু আসলে কোনো ধাপ না, এটা কোনো ধাপ না। 1971 সালের মুক্তিযুদ্ধের সামাজিক প্রভাব অনুসন্ধানে যথাযথ গবেষণা পদ্ধতি কি? পর্যবেক্ষণ, ঐতিহাসিক, দার্শনিক নাকি জরিপ? দেখো 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ গবেষণা করে, এটা তো অতীতে ঘটে গেছে, এটা কি আমরা বর্তমানে দেখতে পারবো না? তাহলে পর্যবেক্ষণ করতে পারবো না। এটা কোনো দার্শনিক বিষয় বলিও না, এটা কোনো ফিলোসফিক্যাল বিষয় না। আর জরিপ করাও এখন সম্ভব না, কারণ অতীতে ঘটে গেছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ঐতিহাসিক। বিজ্ঞান হলো গবেষণালব্ধ জ্ঞান, অবশ্যই। পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান, অবশ্যই। অধিকাংশের সমর্থন লব্ধ জ্ঞান না। এখানে মেজরিটির কোনো বিষয় নেই, যেটা পাওয়া গেছে পাওয়া গেছে। মেজরিটি একটা বিষয়কে বিশ্বাস করতেই পারে, কিন্তু এর মানে এই না যে সেটাই সঠিক। মাইনরিটির বিশ্বাসও কিন্তু অনেক সময় সঠিক হইতে পারে। তাহলে গবেষণালব্ধ জ্ঞান, পর্যবেক্ষণ জ্ঞান, এই দুটা সঠিক অ্যান্সার। আসাবিয়া কি? এই যে তোমার ইবনে খালদুন রচিত যে বই, ওইখানে একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছিল, ওই কনসেপ্টটার নাম হলো আসাবিয়া, যেটা মূলত বোঝায় সামাজিক সংহতি বা সোশ্যাল কোহিশনকে, সোশ্যাল কোহিশন। আচ্ছা, দ্য সুইসাইড গ্রন্থটির রচয়িতাকে? সুইসাইড নিয়ে যে 4 ধরনের সুইসাইড একদম প্রথমে বলছিলাম যে এমিল ডুরখেইম বলছে কোন গ্রন্থে? সুইসাইড গ্রন্থে। সুইসাইড গ্রন্থটির রচয়িতা কার? রচয়িতাকে এমিল ডুরখেইম। কাকে আমলাতন্ত্রের জনক বলা হয়? আমলাতন্ত্রের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারকে।
এর পাশাপাশি আমলাতন্ত্র বা যেটাকে আমরা বলি যে বিউরোক্রেটিক বা বিউরোক্রেটিজম যেটা বলি, এর পাশাপাশি তিনি কিন্তু মনে করো যে রেশনালিজম রেশনালিজম আয়রন কেজ এর মতো বিভিন্ন ধরনের তত্ত্ব বা বিভিন্ন ধরনের যে আইডিয়া সমাজবিজ্ঞানে কিন্তু তিনি দিয়েছেন। আচ্ছা, তারপরে আরেকটা যেটা সেটা হলো পাওয়ার, তিনি কিন্তু পাওয়ার বা ক্ষমতা নিয়েও অনেক কিছু বলেছেন। আচ্ছা, ইবনে খালদুনের মতে গোষ্ঠী সংহতির মূল উৎস কি? রক্ত সম্পর্ক, পারিবারিক ঐতিহ্য, সামাজিক বন্ধন। ইবনে খালদুনের মতে গোষ্ঠী সংহতির মূল উদ্দেশ্য রক্ত সম্পর্ক, পারিবারিক ঐতিহ্য, সামাজিক বন্ধন, তিনটাই, 1, 2 ও 3। যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলে? যখন দেখো কোনো জায়গায় যদি তারা বসবাস করে এটা যদি বোঝায় তাহলে বুঝতে হবে এটাকে সমাজ বলা হয়েছে, এটাকে সমাজ বলা হয়েছে। তবে অনেকের কিন্তু সংঘ অ্যাসোসিয়েশন বা সম্প্রদায়ের মধ্যে গুলিয়ে যায়। মূল বিষয়টা কি? মূল বিষয় হলো সংঘ ইচ্ছাকৃতভাবে এবং সুপারিশকল্প ভাবে গঠিত এবং কোনো নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য তারা লেগে থাকে বা কোনো একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করার জন্য তারা মানে ঐক্যবদ্ধ হয়। কিন্তু সম্প্রদায় প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে, এইটা এভাবে প্ল্যান প্রোগ্রাম করা হয় না এবং এখানে কি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকে না যে উদ্দেশ্য পূরণ করতে হবে এরকম আর কি। এখানে সংঘ আর সম্প্রদায়ের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে, দেখে নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসে সৃজনশীলে। হেনরি মর্গানের মতে সমাজ বিবর্তনের স্তর কয়টি? সমাজ বিবর্তনের স্তর হলো 3টি। বন্য দশা বা স্যাভেজরি, বর্বর অবস্থা বারবারিজম, তারপর সভ্যতা। মানে একদম প্রথমে মানুষ কি বন্য অবস্থায় ছিল, বন্য মানুষের মতো থাকতো, বন্য একটা প্রাণী বা জীবের মতো থাকতো। তারপর কি এর মধ্যবর্তী অবস্থানে মানুষ কৃষি কাজ করা শুরু করে, পশুপালন শেখে, তারপরে ধাতুর ব্যবহার বা মৃৎশিল্পতে বিকশিত হয়। মানে এটা মূলত তোমার যেই তোমার কি বলে যে এটাকে প্যাস্টোরাল সোসাইটি আর কি, ওই সোসাইটিকে ইন্ডিকেট করতেছে। আর এটা কোন সোসাইটিকে ইন্ডিকেট করতেছে? এটা হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটিকে ইন্ডিকেট করতেছে। তারপর অ্যাগ্রারিয়ান সোসাইটি, মানে মানুষ যখন থেকে কৃষিকাজ শুরু করে তাহলে অ্যাগ্রারিয়ান সোসাইটি, তারপরে তোমার এই যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, যেই সময় আমরা বসবাস করি এটা মূলত এই সময়ের অংশ। তাহলে আমেরিকান নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গানের মতে তিনি এই কথা বলেন এবং কোন বই বলেছেন? এনসিয়েন্ট সোসাইটি। কোন সালে লেখা হয়েছে? 1877-এ প্রকাশিত হয়েছে। তাহলে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। লিখন পদ্ধতির আবিষ্কার হয় কোন যুগে? বিভিন্ন যুগ আমরা জানি, আমরা বিভিন্ন যুগ পার করে আসছি এবং যেই যুগে লিখন পদ্ধতির আবিষ্কার হয় সেটা হলো ব্রোঞ্জ যুগ। সংস্কৃতি কয় প্রকার? খুবই সহজ, আমরা জানি যে সংস্কৃতি 2 প্রকার। একটা হলো ধরা সংস্কৃতি এবং আরেকটা অধরা সংস্কৃতি। মানে যেই সংস্কৃতিকে আমরা দেখতে পারি, ধরতে পারি, ছুঁইতে পারি, সেটা পোশাক হইতে পারে, বই হইতে পারে, সেটা ধরা সংস্কৃতি। এবং যেটা ওই কোনো বিষয়ের মধ্যে নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটা হলো অধরা সংস্কৃতি, যেরকম নজরুল গীতি, রবীন্দ্রগীতি এরকম আর কি। আচ্ছা, কে প্রথম সিভিলাইজেশন শব্দটি ব্যবহার করেন? সিভিলাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন ভলতেয়ার। সিভিলাইজেশন শব্দটি প্রথম ব্যবহার কে করেন? ভলতেয়ার। আকারের দিক থেকে সবচেয়ে বড় কোনটা? সম্প্রদায়, সংঘ, সমাজ, দল। খুবই কমন সেন্স। আকারের ভিত্তিতে সবচেয়ে বড় হলো সমাজ, যেটার ইংরেজি কি? সোসাইটি। যেটার ইংরেজি কি? সোসাইটি। রতন দীর্ঘদিন পর গ্রামে যে দেখে কৃষক অতিরিক্ত লাভের আশায় চাষি জমিতে ফুল চাষ করছে। আচ্ছা, এটা তো আমরা দেখছি। এটা কোনটাকে ইন্ডিকেট করে? এটা পুঁজিবাদী বা ক্যাপিটালিজম সমাজকে ইন্ডিকেট করে। এবং এটা মানুষ কেন করতেছে? বাজারে চাহিদা আছে, নগদ অর্থ আছে বলে, মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে বলে না। এটা 1 আর 2। তারপরে মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ কোনটা? যে আগেই বলছি যে চাচাতো এবং খালাতো ভাই বোনের মধ্যে বিবাহ লেভিরেট, এবং মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ কি? সরোরেট বিবাহ। সরি ভুল বললাম। খালাতো এবং চাচাতো ভাই বোনের মধ্যে বিবাহ বা কাজিনের মধ্যে বিবাহ প্যারালাল কাজিন বিবাহ। আর তোমার মামাতো এবং ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলো ক্রস কাজিন বিবাহ। ক্রস কাজিন বিবাহ। এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থের লেখককে? গিসবার্ট, কার্ল মার্কস, ম্যাকাইভার, মর্গান। এটা কিন্তু এই যে দেখো এনসিয়েন্ট সোসাইটি নিয়ে কিন্তু আমরা কয়েকবার কথা বলে আসছি। এই যে দেখো হেনরি মর্গান, তার বই কি? এনসিয়েন্ট সোসাইটি। তাহলে উত্তর কি হবে? মর্গান বা হেনরি মর্গান। মাতৃতান্ত্রিক পরিবার কাদের মধ্যে দেখা যায়? মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় গারো এবং খাসিয়াদের মধ্যে।
গারো এবং খাসিয়াদের মধ্যে। তাছাড়া অন্য কোনো আদিবাসী বা যারা হলো তোমার মেইনল্যান্ডে বসবাস করে তারা সবাই কিন্তু পিতৃতান্ত্রিক পরিবার, কিন্তু গারো এবং খাসিয়া মাতৃতান্ত্রিক পরিবার। প্রথাগত জ্ঞাতির উদাহরণ কোনটি? প্রথাগত জ্ঞাতি না, জ্ঞাতিকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু জ্ঞাতি বা যেটাকে বলা হয় তোমার কিনশিপ, জ্ঞাতি বা যেটার ইংরেজি কি, যেটার ইংরেজি হলো কিনশিপ, জ্ঞাতি বা কিনশিপ। এই কিনশিপের প্রথাগত উদাহরণ হলো দোস্ত বা বন্ধু বা যেটাকে বলা হয় পাতানো সম্পর্ক, যেটাকে কি বলে, যেটাকে আমরা বলি যে পাতানো সম্পর্ক, পাতানো ভাই, পাতানো বোন, এরকম পাতানো সম্পর্ক। আচ্ছা, বিবাহের পরে ফলে পরিবার গঠিত হয়, হ্যাঁ। যৌন জীবন সুনিয়ন্ত্রিত হয়, হ্যাঁ। নারী পুরুষ অসম বন্ধনে আবদ্ধ হয়, এটা না। উত্তর 1 আর 2। সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান হলো 4টা। সমাজ জীবনে 4 ভাবে বিভিন্ন জিনিস প্রভাব বা বিভিন্ন উপাদান প্রভাব বিস্তার করে, সেগুলা কি কি? প্রথম আসতেছে ভৌগোলিক উপাদান, যেরকম ঝড় বৃষ্টি আবহাওয়া, তারপরে জলবায়ু ইত্যাদি জিনিস। জৈবিক উপাদান, মানুষ কোন কোন জায়গায় জন্ম হয়েছে, তার বংশ কি, তার হলো গায়ের রং কেমন, এই বিষয়গুলো জৈবিক উপাদান। তারপরে সংস্কৃতি, মানুষ কোন দেশে সংস্কৃতি কনজিউম করতেছে, ইস্টার্ন সংস্কৃতি, ওয়েস্টার্ন সংস্কৃতি, জাপানি সংস্কৃতি, চাইনিজ, কোরিয়ান নাকি। তারপরে সামাজিক গোষ্ঠী, সে কোন জায়গায় বসবাস করতেছে, তার পরিবারের সাথে তার সম্পর্ক কেমন, তার সমাজের লোকজনের সাথে তার সম্পর্ক কেমন, সম্প্রদায় বা সংঘর লোকজনের সাথে তার সম্পর্ক কেমন ইত্যাদি। এই 4টা জিনিস কিন্তু একজন ব্যক্তিকে কি খুব মানে গভীরভাবে ইফেক্ট করে। ভৌগোলিক উপাদানের মধ্যে কোনটি মানব প্রকৃতি ও দক্ষতার উপর বিশেষ প্রভাব রাখে? সেটা হলো তাপমাত্রা। যেরকম দেখো, যেই সব জায়গায় তাপমাত্রা বেশি সেই সব মানুষ কিন্তু একটু বেশি খিটখিটে হয়, যেসব জায়গায় তাপমাত্রা কম সেই সব জায়গায় মানুষ একটু কম খিটখিটে হয়, তাই না? তারপরে তাপমাত্রার উপরে মানুষের পোশাক আশাক ডিপেন্ড করে, তাদের ঘর বাড়ির স্ট্রাকচার ডিপেন্ড করে, তাদের পেশা ডিপেন্ড করে, তাই না? ওকে। দৈনিক পত্রিকায় আজকের কয়েকটি শিরোনাম: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা শতাধিক। 2, সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্যু, উদ্দীপকের 1 আর 2। তাহলে এটা কোনটার সাথে সম্পর্কিত? এটা ভৌগোলিক উপাদানের সাথে সম্পর্কিত। দেখো, এই যে তোমার ভূমিকম্প, তারপরে তোমার এই যে সুন্দরবনের যে ঘটনা, এগুলো তো ভৌগোলিক বিষয়াবলীর অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে উদ্দীপকের বিষয় দুটির উপর প্রভাব বিস্তারকারী উপাদান মানে ভৌগোলিক উপাদান সমাজ জীবনে আর যে সকল ক্ষেত্রে প্রভাব ফেলে। গৃহ নির্মাণের উপরে অবশ্যই, বিল্ডিং কিন্তু বা ঘর বাড়ি দেখবা যে যেসব জায়গায় মনে করো যে অনেক ভূমিকম্প হয় সেই জায়গার বিল্ডিং এর স্ট্রাকচার একরকম, বন অঞ্চলের বিল্ডিং এর স্ট্রাকচার একরকম, বন্টনের সাথে কোনো সম্পর্ক নেই। যাতায়াত, মনে করো সুন্দরবনে নদী নৌকা ব্যবহার হচ্ছে, কিন্তু তোমার যেসব অঞ্চলে ধরো এইভাবে নদী নৌকা নাই বা বন জঙ্গল নাই সেই জায়গায় কিন্তু যাতায়াতের ব্যবস্থা আবার ভিন্ন। তাহলে উত্তর হবে 1 ও 3। সামাজিকীকরণের আনুষ্ঠানিক মাধ্যম কোনটি? তাহলে সামাজিকীকরণের প্রাথমিক মাধ্যম হলো পরিবার। সামাজিকীকরণের প্রাথমিক মাধ্যম পরিবার, কিন্তু অফিসিয়াল বা আনুষ্ঠানিক কি বিদ্যালয় বা স্কুল বা মাদ্রাসা বা যার যেভাবে হলো শিক্ষা জীবন শুরু হয়। বিশ্বায়ন কি? বিশ্বায়ন হলো কোনো কিছু স্থানিক থেকে বৈশ্বিক রূপ লাভ করা। মনে করো যে কোরিয়ান কালচার আগে কেবলমাত্র কোরিয়ান ছিল, মনে করো জাপানিজ রামেন যেটা সেটা আগে জাপানেরই ছিল, কিন্তু সেটা আস্তে ধীরে মনে করো কোরিয়াতে গেছে, চায়নাতে গেছে, এখন সারা বিশ্বব্যাপী মানুষ হলো কি রামেন বা সুশি খাচ্ছে। তাহলে এটা কি স্থানিক জিনিস একটা বৈশ্বিক রূপ লাভ করতেছে না? এইটাই। 7 বছরের শিশু মাহির কথাবার্তা চলাফেরা তার বাবার মতো। মাহিরের সামাজিকীকরণে কিসের প্রক্রিয়া গেছে? মানে এটা সে তার মাহিরের আচরণ তার বাবার মতো কেন? কারণ সে বাবাকে ছোটবেলা থেকে দেখে আসতেছে, বাবাকে সে দেখতে যেভাবে সে চলাচল করতে দেখছে, খাইতে দেখছে, কথা বলতে দেখছে, এই বিষয়গুলাই কি সে অনুকরণ করা বা মিরর করা শুরু করছে। আচ্ছা, 3 বছরের রাতুলের কথা বলা ও অন্যান্য আচরণে তার দাদা দাদির সাথে মিল রয়েছে। তার কারণ কি? সে দাদা দাদির সাথে থাকতো, দাদা দাদির আচরণ সে দেখছে। তাহলে এটা কোন ধরনের উপাদান? ক্রিয়াশীল উপাদান কোনটি প্রক্রিয়ায়? এটাও কিন্তু সেই অনুকরণেরই অংশ। সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি? সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি? কয় ভাগে সামাজিক স্তরবিন্যাস করা যায়? সামাজিক স্তরবিন্যাস করা যায় 4 ভাগে। কি কি? একদম প্রথমে দাস প্রথা, মানে মালিক আর দাস 2 ভাগে, এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। সামন্ত প্রথাও আমরা দেখছি 3 ভাগে, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট। এটা হলো সামন্ত প্রথাতে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। যে কয় ভাগে ভাগ করা হচ্ছে আমি সেইভাবে দাগ দিচ্ছি। তারপর বর্ণপ্রথা, বর্ণপ্রথা কিন্তু মূলত হিন্দুদের মধ্যে দেখা যায়, এটাকে 4 ভাগে ভাগ করা যায়, 4 ভাগে ভাগ করা যায়।
সেটা কিসের উপর ভিত্তি করে? সেটা ধরা হয় যে হিন্দুদের যে ব্রহ্মা, তাদের মাথা থেকে আসছে ব্রাহ্মণ, ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণদের তৈরি করা, আর ক্ষত্রিয়দের তৈরি করা তাদের হাত থেকে। ব্রাহ্মণদের পেশা কি? ব্রাহ্মণরা মূলত তোমার শিক্ষক বা রাজা বা প্রিস্ট বা আচার্য, এইগুলা হলো গিয়ে ব্রাহ্মণরা হয়ে থাকে। ক্ষত্রিয়রা কি হয়? ক্ষত্রিয়রা সাধারণত তোমার যোদ্ধা হয়ে থাকে, এবং ক্ষত্রিয়দের তৈরি বা তাদের হলো তৈরি করা হয়েছে ব্রহ্মার হাত থেকে। তারপরে তোমার বৈষ্ণব, তারা হলো বিভিন্ন ধরনের ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের পেশাজীবী, তাদেরকে তৈরি করা হয়েছে ব্রহ্মার এই পা থেকে। আর শূদ্র যারা হলো লেবার, যারা একদম কায়িক পরিশ্রম করে, তাদেরকে তৈরি করা হয়েছে ব্রহ্মার পা থেকে। আর যাদেরকে হিসাবের মধ্যে রাখা যায় না, হিসাবের মধ্যে রাখা হয় না, তারা হলো গিয়ে দলিত। তারা সাধারণত রাস্তা পরিষ্কার বা হলো তোমার ময়লা আবর্জনা পরিষ্কার এই ধরনের কাজ করে বলে হিন্দু ধর্মে তোমার এই কাস্ট সিস্টেম বা বর্ণ সিস্টেম হিসাবে, কাস্টের স্পেলিংটা দেখো অনেকে কিন্তু ভুল করো। আর তারপরে সামাজিক শ্রেণী বা সোশ্যাল ক্লাস, যেটা মূলত সারা বিশ্ব বা বাংলাদেশেও যেটা চলে, সেটা হলো 3 ভাগে ভাগ করা হয়। সেটা কি? উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বা সহজে আমরা যেটাকে বলি বড়লোক, গরিব, আর হলো গিয়ে মধ্যবিত্ত, এরকম। তবে বইয়ের খাতায় লিখতে, বই বা খাতায় লিখতে গেলে কিন্তু অবশ্যই আমাদের কি লিখতে হবে? উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি ছিল কোন যুগে? এটা ছিল সামন্ত যুগে। সামন্ত যুগে সাধারণ মানুষের কাছ থেকে কিছু টাকা নেওয়া হতো। কিসের জন্য? বলা হতো যে এই টাকা দাও, তোমাকে আমরা হলোকে সেফ রাখবো বা দেখাশোনা করে রাখবো। এটাই মূলত সেবা ও রক্ষা নামক সামাজিক চুক্তি, যেটা কোন সময় ছিল? সামন্ত যুগে ছিল। কাস্তা কোন ভাষার শব্দ? এটা হলো একই সাথে স্প্যানিশ এবং পর্তুগিজ শব্দ, একই সাথে স্প্যানিশ ও পর্তুগিজ শব্দ। এইটা যে কোনো একটা প্রশ্ন আসবে অপশনে, যদি আইদার পর্তুগিজ আসবে বা স্প্যানিশ আসবে। যদি যে কোনো একটা আসে তাহলে স্প্যানিশটা দাগিয়ে আসবে। কত সালে সর্বপ্রথম নারীবাদী শব্দটি ব্যবহৃত হয়? কত সালে সর্বপ্রথম নারীবাদী শব্দটি ব্যবহৃত হয়? এটি সর্বপ্রথম 1984 সালে ব্যবহৃত হয়। নারীবাদী বা যেটাকে পরিবেশ নারীবাদী। আর নারীবাদী মানে কি? ফেমিনিজম। নারীবাদী মানে হলো ফেমিনিজম। ফেমিনিজম মানে কি? যারা নারীদের অধিকার, নারীদের চাওয়া পাওয়ার কথা বলে, তাদেরকে ফেমিনিস্ট বলা হয়। এবং এই যে আইডিওলজি, সেটাকে বলা হয় ফেমিনিজম। অনেক ধরনের ফেমিনিজম আছে। একদম প্রথমে যেটা হলো সবচেয়ে কমন, যেটা সবচেয়ে কমন ফর্ম অফ ফেমিনিজম, সেটা কি? লিবারেল ফেমিনিজম। আইনগত সংস্কার, মানে নারী পুরুষের সমান অধিকার, শিক্ষার সুযোগ, সমান অধিকার, এই বিষয়গুলো নিয়ে কথা বললে সেটা কি? লিবারেল ফেমিনিজম। উদারপন্থী নারীবাদ, উগ্র নারীবাদ বা কট্টরপন্থী নারীবাদ, তারা সব কিছুতে মনে করে যে পুরুষরা আমাদের যে অধপতনের জন্য দায়ী, বা পুরুষদের জন্য আমরা উঠতে পারতেছি না, এই যে বিশ্বাসটা, পুরুষতান্ত্রিক সমাজ বা যেটাকে বলা হয় তোমার পেট্রিয়ার্কি, পেট্রিয়ার্কির এগেনস্টে যারা কথা বলে তারা পেট্রিয়ার্কি, তাদের এগেনস্টে যারা কথা বলে সেটা হলো র্যাডিকাল ফেমিনিস্টরা, তাদের পুরুষতন্ত্র বা পুরুষদের এগেনস্টে কথা বলে থাকে। মার্ক্সবাদের সমাজতান্ত্রিক নারীবাদ, মানে যারা পুঁজিবাদী বা পুঁজিবাদ বা ক্যাপিটালিজমকে নারীদের অবক্ষয়ের জন্য দায়ী করে, সেটা হলো কি? মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিক নারীবাদ। পরিবেশবাদী নারীবাদ, প্রকৃতির ধ্বংস সাধন এবং নারীদের উপর নিপীড়নের একটি প্রতীকী বা বাস্তব মিল খুঁজে পাওয়ায় পরিবেশ সুরক্ষার উপরে জোর দেয়। পরিবেশ সুরক্ষার উপরে জোর দেয়, এটা পরিবেশবাদী নারীবাদ। আর তারপর কি? কৃষ্ণাঙ্গ নারীবাদ। তারা মনে করে যে কেবলমাত্র যে তারা নারী, এই কারণেই তারা নিপীড়িত না, তারা যে কৃষ্ণাঙ্গ বা তারা যে হলো তোমার মেইন যেই কালার স্পেকট্রাম, সেটার বাইরে, এর জন্য তাদেরকে বিভিন্ন ধরনের তোমার বৈষম্য শিকার হতে হয়। এটা কৃষ্ণাঙ্গ নারীবাদীরা বিশ্বাস করে। তাই এইটা হলো গিয়ে 5 ধরনের নারীবাদ, যেটা তোমাদের বইয়ে আছে। এর বাইরেও আরো অনেক ধরনের নারীবাদ কিন্তু সমাজে এক্সিস্ট করে। দাসদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটা? দাসরা মনিবের অধীন, অবশ্যই। তারপরে জন্মগতভাবে পেশা নির্ধারিত হয় না, এটা হলো গিয়ে জাতের জন্য, এটা কিন্তু জাতের জন্য, জাত, এটা দাসের জন্য না। আর রাজনৈতিক অধিকার তাদের ছিল না, অবশ্যই। তাহলে উত্তর কি হবে? 1 আর 3। উত্তর কি? উত্তর হলো 1 আর 3। গতবার পুজোয় উচ্চ বংশের রবিন এবং তার বন্ধু নিম্ন বংশের কর্মকারকে সাধন কর্মকারকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যায়। রবিনের মা পুজোর উৎসবে বাড়িতে সাধনের আসার বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি। এক পর্যায়ে তিনি রবিনকে ডেকে বললেন, তুমি সাধনকে পূজায় নিমন্ত্রণ না করলেও পারতে। উদ্দীপকে রবিনের মায়ের মানসিকতা কোনটাকে ইন্ডিকেট করে? এই সেই জাতি, বর্ণ বা জাতপাতকে ইন্ডিকেট করে। তার কারণ হলো গিয়ে সাধন
নিম্ন জাতের। এর জন্য রবিনের মা বিষয়টাকে ভালোভাবে দেখে নাই। আচ্ছা, উক্ত প্রকরণটির বৈশিষ্ট্য হলো এই প্রথায় অন্তর্বিবাহ স্বীকৃত। এই প্রথায় অন্তর্বিবাহ স্বীকৃত, অবশ্যই নিজের কাস্টের মধ্যে বিবাহকে অ্যাপ্রিসিয়েট করে। এই প্রথায় মর্যাদার পরিবর্তন সম্ভব না, মানে যে যেই গোত্রে জন্মগ্রহণ করছে সে সারা জীবন সেই গোত্রেই থাকবে, এটা তাদের বিশ্বাস। তাহলে এইটা হবে না। এটি একটি পেশাভিত্তিক গোষ্ঠী, যেরকম যে কায়েস্তের ছেলে কায়েস্তে হয়, তোমার মালির ছেলে মালি হয়, বা ধোপার ছেলে ধোপা হয়, এরকম যে পেশাভিত্তিক একটা গোষ্ঠী। তাহলে 1 আর 3, উত্তর কি হবে? 1 আর 3। কৃষিযুগের প্রধান সম্পত্তি কি ছিল? কৃষিযুগের প্রধান সম্পত্তি স্বাভাবিকভাবে ছিল ভূমি। কারণ এই যদি ভূমি না থাকতো, ল্যান্ড না থাকতো, তাহলে মানুষ তো চাষাবাদ করতে পারতো না, তাই না? আচ্ছা, প্রিমিটিভ কালচার বইটির প্রণেতাকে জন লক, মর্গান, মার্টন টেইলর। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বই, সেটা হলো টেইলর রচিত প্রিমিটিভ কালচার। প্রকাশ্য ধূমপান কি? ধূমপান হলো খাতা কলমে অপরাধ, ঠিক আছে, কিন্তু এটা আসলে সমাজ স্বীকৃত না। সমাজ যদি কোনো অপরাধকে অপরাধ হিসাবে না দেখে, সেটা কিন্তু আসলে অপরাধ হয় না, তাই না? কারণ প্রকাশ্যে সিগারেট খাওয়া বা ধূমপান করা কিন্তু আসলেই আইনগত অপরাধ, এর জন্য তোমাকে জরিমানা করতে হবে। কিন্তু এটা কি আসলে বাংলাদেশ মেনটেন করে? বাংলাদেশের কেউ মেনটেন করে না? কোনো পুলিশ বা এরকম কেউ প্রকাশ্যে কাউকে ধূমপান করতে দেখলে জরিমানা করে? তাহলে সমাজ যদি স্বীকৃতি না দেয়, সেটা কিন্তু আসলে অপরাধ হয় না। তাহলে প্রকাশ্য ধূমপান একটা কি বিচ্যুতি, সমাজের লোকজন খারাপভাবে দেখে, ঠিক আছে, কিন্তু এর জন্য তোমার জেল জরিমানা হয় না। কোনটি অপরাধের সামাজিক কারণ? কোন কারণে মানুষ মূলত তোমার অপরাধে লিপ্ত হয়? সামাজিক কারণ, সেটা হচ্ছে বেকারত্ব। মানুষ যখন বেকার হয়, তখন সে টাকা আয় করার জন্য খুবই ডেসপারেট হয়ে পড়ে। সে ইল্লিগাল মিনসেও বা তোমার কোনো ধরনের খারাপ কাজ করেও সে ইনকাম করার চেষ্টা করে। বা যখন সে বেকার থাকে, তখন সে সাধারণত এমন লোকের সংস্পর্শে থাকে, যার সংস্পর্শে থেকে সে বিভিন্ন ধরনের নেশা পানি সহ অন্যান্য অপরাধে লিপ্ত হয়ে পড়ে। বিরোধী কাজ কোনটা? আইন বিরোধী কাজ অবশ্যই অপরাধ। আর সমাজ বিরোধী কাজ কোনটা? সেটা হলো বিচ্যুতি। বারবার বলতেছি, মাদকাসক্তি, পতিতাবৃত্তি, জুয়া খেলা, এই জাতীয় অপরাধের বিরুদ্ধে সাধারণত অন্যরা কেন কথা বলে না? তার কারণ হলো প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণে। দেখতেছে যে ওরা জুয়া খেলতেছে, ওরা খেলুক, পতিতাবৃত্তি চলতেছে, পতিতাবৃত্তি চলুক, কে মাদক খাচ্ছে খাক, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাই না? তাহলে এটা প্রত্যক্ষভাবে বা ডিরেক্টলি হলো গিয়ে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কিন্তু ইনডিরেক্টলি ক্ষতিগ্রস্ত এমনি হচ্ছে। যে যেই ছেলেটা মাদকাসক্ত, সে মনে করো যে মাদক যদি না খাইতে পারে, মাদকে যদি টাকা না পায়, সে কিন্তু অন্য লোকদেরকে তখন ঠিকই মনে করো যে দেখা গেল যে চুরি করবে বা ডাকাতি করবে, বা ধরে বলবে টাকা দিতে হবে, নাইলে ছাড়বো না, এরকম আর কি। রাষ্ট্রের ক্ষেত্রে সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট মতবাদের প্রবক্তাকে? এই মতবাদের প্রবক্তা হলো রুশো। সামাজিক পরিবর্তনের চক্রাকার তত্ত্ব বা হলো কি সাইকেল বা সার্কেল, যেটা এটার কথা কে বলছে? এই তত্ত্বটা দিয়েছেন প্যারেটো। তাহলে কোন সমাজবিজ্ঞানী বা কোন তাত্ত্বিক, কোন দার্শনিক কোন তত্ত্ব দিয়েছে, এটা জানা কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ আমাদের। প্রগতি কি? বর্তমানে অবস্থান করা না, ঐতিহ্যকে ধারণ করা না, ভবিষ্যতের পরিকল্পনা করা, কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলা। তাহলে বর্তমানে অবস্থান করা অবশ্যই না, ঐতিহ্যকে এগিয়ে চলাও না, ভবিষ্যতের পরিকল্পনা করা, কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলা হলো প্রগতি। এবং এর মাধ্যমে আজকের ক্লাস শেষ হচ্ছে। এবং এই ক্লাসে যা যা বলা হয়েছে, যা যা দেখানো হয়েছে, আশা করি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় ভালো থাকবে। তোমাদের সবাইয়ের জন্য অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।